বয়া অন করেছেন? ফেসবুকের লিঙ্কগুলো গ্রুপে দিছে নাকি? জুমে দিছে কেন? জুম লিঙ্ক দিয়ে রেখে দিছে। ফেসবুক লিঙ্ক অন হয়েছে? আচ্ছা, বইটা একটু বন্ধ করেন তো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুন্দর একটা সময় কাটাচ্ছ। তো তোমাদের মাঝে চলে আসলাম তোমাদের আজকের আইসিটি ওয়ান শট ক্লাস নিতে। তো কি অবস্থা তোমাদের? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ নাকি এবং আমাকে দেখতে পাচ্ছ নাকি? আমাকে একটু জানাও, আমি একটু তোমাদের ফেসবুকের কমেন্টগুলো দেখতে যাচ্ছি, ঠিক আছে? এবং যারা বিভিন্ন জায়গায় জয়েন হচ্ছে তাদের বলছি তারা সবাই একটু ফেসবুকে চলে আসো। ফেসবুকেই আমি তোমাদের মেইন কমেন্টসগুলো দেখব। তো সবাই একটু ফেসবুকে তাড়াতাড়ি চলে আসো, আর ফেসবুকের কমেন্টগুলো আমি দেখব। অলরেডি একজন চলে এসেছো। ওয়ালাইকুম আসসালাম। প্রথম দাস, কেমন আছো বাবা? আশা করি ভালো আছো। তো আমি তোমাদের কমেন্টসগুলো দেখতে পাচ্ছি এখান থেকে। আচ্ছা, কমেন্টের সাইটটা কি একটু বড় করে দেওয়া যায় নাকি? একটু দেখেন। ওকে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা সবাই? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ নাকি? আমাকে একটু জানাও। সবাই কি আমার কথা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ নাকি? একটু আমাকে জানাও। ওয়ালাইকুম আসসালাম, অনেকে চলে এসেছো, ভেরি গুড। এবং তোমরা সবাই আজকের এই ক্লাসটা শেয়ার করে দাও যত দ্রুত সম্ভব ফেসবুকে, এবং তোমাদের যারা ফ্রেন্ডসরা আছে তাদেরও জানিয়ে দাও। তোমাদের জন্য একটা খুব ভালো একটা নিউজ আছে যে তোমাদের আজকে 3টা অধ্যায়ের মোটামুটি বেশ কিছু ইম্পর্টেন্ট টপিকগুলো আজকে আমরা সেটা দেখাবো ইনশাআল্লাহ। এবং সেই সাথে তোমাদের জন্য একটা গিফটসও রাখা হয়েছে একদম ক্লাসের মাঝামাঝি সময়। আমি এই জিনিসটা একটু বলবো তোমাদের।
আচ্ছা, তোমাদের 6টা থেকে ক্লাস হবে আইসিটিটা, এবং এই আজকে আর কোনো ক্লাস নেই 6টা থেকে, এবং 9টায় হবে তোমাদের আহ, সাধারণ গণিত, যেটা আর কি। আজকে কেমিস্ট্রি ক্লাস নেই। ওকে, তো তোমরা সবাই আজকে মোটামুটি এই ক্লাসটাতে একটু জয়েন করো সবাই। আচ্ছা, ক্লিয়ার, ওকে। তো আশা করি সবাই শুনতে পাচ্ছ এবং খুব ভালোভাবে দেখতে পাচ্ছ। আচ্ছা, ঠিক আছে। এবং তোমাদের জন্য যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা হলো, তোমাদের মোটামুটি আইসিটির যারা 9-এ আছো তাদের মোটামুটি বেশ কয়েকটা অধ্যায় কিন্তু আমি শেষ করেছি। আর যারা 10-এ আছো তাদের মাল্টিমিডিয়া গ্রাফিক্স শেষ হলেও তোমাদের প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান, এই অধ্যায়টা আমি ধরেছি, বাট এখনও শেষ করতে মানে মাত্র একটা ক্লাস হয়েছে আর কি। তো এই জন্য শেষ তো এক ক্লাসে হবে না। তো তোমাদের জন্য, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যারা 10-এ আছো তাদের জন্য, তোমরা যদি চাও যে প্রোগ্রামিংয়ের উপর সমস্যার সমাধান, এই অধ্যায়ের উপরে আমি একটা 3 ঘন্টার একটা ক্লাস নিব বা 2 ঘন্টার একটা ক্লাস নিব, যেখানে তোমাদের অলমোস্ট মেইন টপিকগুলো শেষ করে দেওয়া হবে। তো তোমরা যদি এটা চাও তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে সবাই একটু জানাও, আমি পরে দেখে নিব। আচ্ছা আচ্ছা, তো তোমাদের আজকে কেমিস্ট্রি ক্লাস না করলেও সমস্যা নেই, তোমরা আজকে আগে ফেসবুক লাইভ ক্লাসটা করো, ওটা রেকর্ডেডটা পরে দেখে নিও, সমস্যা নাই। বাট যেহেতু লাইভ ক্লাস, এটা একটু গুরুত্বপূর্ণ বেশি, কারণ এখানে তোমাদের সবার জন্য আমি বলবো যে তোমাদের যে লাইভ ক্লাসগুলো যাচ্ছে, এই লাইভ ক্লাসগুলো তোমরা একটু আগে করবা, ঠিক আছে? যেন তোমাদের এই সমস্যা না হয়, কারণ লাইভ ক্লাসে মোটামুটি ধরো প্রত্যেকটা টপিকেরই ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে তোমাদের কিন্তু আলাপ আলোচনা করা হবে। যেমন ধরো আমি যদি বলি, আমাদের বেশ কিছু জিনিস আছে, বাট আমি একদম লাস্টের দিকে যদি একটু তোমাদের দেখাইতে চাই বাচ্চারা, একদম লাস্টের দিকে তোমাদের কিন্তু আমি আজকে প্রোগ্রামিংয়ের একটা অধ্যায়ও রেখেছি, ঠিক আছে? লুপস কিন্তু রেখেছি, যেটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা টপিক। তো এইরকম কিন্তু অন্যান্য সাবজেক্টের টিচাররাও এরকম ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের জন্য রাখবে। তো তোমাদের থিওরিটিক্যাল যে ব্যাপারগুলো রয়েছে, সেই থিওরিটিক্যাল ব্যাপারগুলো তোমাদের এই জিনিসটা একটু বুঝতে হবে যে মানে আমাদের লাইভ ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট আর কি। ওকে, তো আমি একটু তোমাদের কমেন্টগুলো নিচ্ছি। আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। আচ্ছা, হয়তো তোমার একটু নেটওয়ার্ক প্রবলেম। ওকে, আচ্ছা, একটু রিফ্রেশ দিয়ে ক্লাসে প্রবেশ করো, যেন তোমাদের অনেকেরই হয়তো নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে। এই জন্য সবাই একটু ভালোভাবে ক্লাসটা রিফ্রেশ দাও। মানে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেখানে একটা রিফ্রেশ দিতে পারো, বা ফেসবুক যেটা ইউজ করতেছো সেটা একটা রিফ্রেশ করে দিয়ে নাও, ঠিক আছে? ওকে, তো বাচ্চারা আমরা মোটামুটি ক্লাসটা এখন শুরু করে দিব। এবং তোমাদের একটা কথা, আমি যে পাইথনটা পড়াবো তোমাদের, সেই পাইথনের একটা টপিকের উপর আমি কিছু হোমওয়ার্ক রেখেছি, যেটা তোমাদেরকে মানে যদি করে দিতে পারো তাহলে তোমার জন্য একটা গিফটস আমার পক্ষ থেকে থাকবে আর কি। ওকে ওকে, ব্লার হয়ে আসছে। আচ্ছা স্যার, আমাদের লাইভ অন হচ্ছিল না যে। আচ্ছা আচ্ছা, তোমাদের লাইভ হয়তো একটু দেরিতে শুরু হয়েছে, মানে একটু 2-1 মিনিট দেরি হয়েছে, এই জন্য আর কি, ঠিক আছে? তো বাচ্চারা প্যারা নাই। তো এখন আমাদের একটু হ্যাঁ, প্রশ্ন করতে পারবা, কেন পারবা না? অবশ্যই পারবা, তোমরা কমেন্টসে প্রশ্ন করো, আমি তোমাদের কমেন্টগুলো নিচ্ছি। ওকে ওকে, একটু স্টেবল রাখেন, যেন এক সাইজে রাখেন। ওকে, হ্যাঁ, কোশ্চেন করো বাচ্চারা, তোমরা কমেন্ট বক্সে হয়তো সরাসরি ভয়েসের মাধ্যমে কোশ্চেন করতে পারবে না, বাট কমেন্টসে কোশ্চেন করো, আমি সেই কোশ্চেনগুলো নিব আর কি। ওকে, প্যারা নাই। তো বাচ্চারা, আমরা দেখতে পাচ্ছি অনেকেই চলে এসেছো, তো আমরা ক্লাসটা এখনই শুরু করে দিব, প্যারা নাই। আর তোমরা সবাই তো সব কিছু শুনতে পাচ্ছ, তো ঠিক আছে। তো চলো আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। আচ্ছা, তো তোমরা যদি একটু খেয়াল করো, আমাদের সর্বপ্রথম আমি একটা জিনিস দিয়ে একটু শুরু করি, সেটা হলো আমাদের আইসিটি। আইসিটির ফুল ফর্মটা কি, এটা একটু তোমরা আমাকে ফেসবুকের কমেন্ট বক্সে জানাও, এবং তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দাও বেশি বেশি, যেন তোমাদের সকল ফ্রেন্ডসরা এটা দেখতে পারে। ওকে ওকে, আচ্ছা, অ্যাপ থেকে না, তোমরা এখানে সরাসরি ফেসবুক থেকে ঢুকো, রনক জাহান তিফি,
ফেসবুকে আমাদের যে এডু পরিবারের পেজ আছে সেখান থেকে প্রবেশ করো, ওকে, সরাসরি লাইভসটা দেখে নাও। তো একটা কথা তোমরা একটু আমাকে জানাও যে আইসিটির ফুল ফর্ম কি, তারপরে এর অর্থ বলতে কি বোঝায় এটা আমি তোমাদের বুঝাবো আর কি, ঠিক আছে? তো আমাকে একটু জানাও যে আইসিটির ফুল ফর্মটা কি। ওকে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ওকে, আচ্ছা, আজকে মোটামুটি তোমাদের প্রথম অধ্যায়, তারপরে তোমাদের পঞ্চম অধ্যায় এবং প্রোগ্রামিংয়ের ধারণা এটা পড়াবো। মোটামুটি প্রথম আর পঞ্চম অধ্যায়টা রাখা হয়েছে 9-10 বোর্ডের জন্য, এবং 10 চ্যাপ্টারটা রাখা হয়েছে ক্লাস 10-এর বাচ্চা কাচ্চাদের জন্য, যেন তারা এই জিনিসটা একটু ক্লিয়ার হতে পারে, ঠিক আছে? কারণ তাদের সামনে পরীক্ষা। ওকে, ভেরি গুড, মাশাল্লাহ, অনেকেই খুব ভালো অ্যান্সার করেছো। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, একদম সঠিক। আইসিটির ফুল ফর্ম হলো বাচ্চারা ইনফরমেশন। আমরা যদি একটু দেখি আমাদের ইনফরমেশন, কমিউনিকেশন, কমিউনিকেশন টেকনোলজি। ওকে, তো দেখো, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি এটা হলো আমাদের আইসিটির ফুল ফর্ম। এখন তোমরা যদি এই নামটার দিকে একটু ভালোভাবে খেয়াল করো বাচ্চারা, এখানে আসলে কি বোঝায়, এই যে আমাদের আইসিটিটা আছে এটা আসলে আমাদের কি নিয়ে আলাপ আলোচনা করে, বা এই বইটাতে কি নিয়ে আমাদের বিস্তারিত পড়ানো হয়েছে। তো এটা আমরা সবাই জানি মোটামুটি, যে এখানে মোটামুটি তথ্য আদান প্রদান করতে আমাদের যে সকল প্রযুক্তিগুলো লাগে, এই প্রযুক্তিগুলো নিয়ে আমাদের ডিটেলসে আলাপ আলোচনা করা হয়েছে, ঠিক আছে? আইসিটি, ইনফরমেশন মানে তথ্য, কমিউনিকেশন মানে যোগাযোগ, এবং টেকনোলজি মানে প্রযুক্তি, তাই না? তার মানে তথ্য আদান প্রদান করতে যে সকল প্রযুক্তিগুলো সাহায্য করে, সেই সকল প্রযুক্তি নিয়েই আমাদের এই আইসিটিতে বেশি ফোকাস করা হয়েছে আর কি। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। সবাই কি ক্লিয়ার যে আমাদের আইসিটির আসলে অর্থটা কি, বা আইসিটি বলতে আমাদের কি বুঝায়? সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার নাকি আমাকে একটু জানাও। সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার বাচ্চারা? ওকে, তো সবাই ক্লিয়ার হয়েছে আমাকে একটু জানিও। ওকে, ভেরি গুড। আচ্ছা, মোটামুটি আমরা সবাই বুঝতে পেরেছি, ঠিক আছে, ক্লিয়ার স্যার। ওকে, ওকে, যাদের যে কোনো প্রশ্ন আছে তারা সেই প্রশ্নগুলো কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের কমেন্টসগুলো নিব, প্যারা নাই, ঠিক আছে? ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার, ভেরি গুড। রুহি ইসলাম, ফাতেমা, নাফিজা ইসলাম, সাবাস। আচ্ছা, তো আমরা বুঝতে পারলাম যে আইসিটির অর্থটা কি, বা আইসিটির ফুল মিনিংটা কি। এখন দেখো, আমাদের আর একটা ইম্পর্টেন্ট একটা টপিক রয়েছে, সেটা হলো গ্লোবালাইজেশন, বিশ্বায়ন। আসলে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন বলতে কি বোঝায়, যদি আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, তাহলে এই অ্যান্সারটা আমরা খুব সহজে বুঝতে পারবো। দেখো বাচ্চারা, এই যে গ্লোবালাইজেশন আছে বা বিশ্বায়ন যেটা আমরাকে বলি, এই বিশ্বায়নের অর্থ হলো পুরো পৃথিবীটাকে একটা সূত্রে গেঁথে ফেলা, যেটা বর্তমানে আমাদের ইন্টারনেটের মাধ্যমে সম্ভব হয়েছে, তাই না? এই ইন্টারনেটের ফলেই কিন্তু আমরা ঢাকা থেকে তোমাদের জন্য এই লাইভটা কি করতে পারছি, প্রচার করতে পারছি। তোমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় অবস্থিত এখান থেকে ফেসবুক লাইভ তোমরা দেখতে পাচ্ছ। আবার তোমাদের অনেকের ফ্রেন্ড থাকতে পারে যারা দেশের বাহিরে, তারাও কিন্তু তোমাদের সাথে কমিউনিকেশন করতে পারে এই ইন্টারনেটের মাধ্যমে। তার মানে তথ্য আদান প্রদান করার মাধ্যমগুলো এখন এতটাই সহজ হয়ে গেছে যে পুরো পৃথিবীটাকে আমরা একটা সূত্রে সূত্রে কি করতে পেরেছি, বা একটা সূত্রে না, আমরা বলতে পারি একটা সুতায় গেঁথে ফেলেছি, তাই না? একটা গ্রামের মতন, যেখানে সবাই সবার সাথে চাইলেই কমিউনিকেশন
করতে পারে, ঠিক না? তো এটার মানেই আমাদের কি বোঝায়? গ্লোবালাইজেশন। কি বোঝায়? গ্লোবালাইজেশন, যেখানে যেখানে সকল মানুষজন একে অপরের সাথে তথ্য আদান প্রদান করতে পারে খুবই সহজে। ব্যাপারটা কি বোঝা গেছে বাচ্চারা? সবাই কি গ্লোবালাইজেশনটা বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। হ্যাঁ, ফারহানা ইমরোজ, তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি অবশ্যই অবশ্যই সেটা করো। আমি তোমাদের কমেন্টগুলো কিন্তু নিচ্ছি, সবারই কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? যে কারো যে কোনো প্রশ্ন থাকলে তোমরা একটু কমেন্ট বক্সে সেটা জানাও। যেহেতু ফেসবুক লাইভ ক্লাস, তো এখানে তো আমি তোমাদের আনমিউট করতে পারছি না। তোমরা একটু তোমাদেরকে কমেন্টসগুলো জানাও, আমি ইনশাল্লাহ তোমাদের কমেন্টসগুলো নিব। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো মোটামুটি আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি যে গ্লোবালাইজেশনটা আসলে কি। ওকে, আচ্ছা, আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি মারিয়া। আচ্ছা, তো আমরা গ্লোবালাইজেশন আশা করি ক্লিয়ার। আচ্ছা, তারপরে আসো ইন্টারন্যাশনালাইজেশন বা আন্তর্জাতিকীকরণ, এর অর্থ কি? আচ্ছা, আমরা বিশ্বায়ন সম্পর্কে তো জানলাম, যেখানে পুরো পৃথিবীটাকে একটা গ্রামের সাথে আমরা তুলনা করতে পারি, যেখানে সবাই সবার সাথে তথ্য আদান প্রদান করতে পারে। এখন আসো ইন্টারন্যাশনালাইজেশন বলতে কি বোঝায়? আসলে ইন্টারন্যাশনালাইজেশন আর কিছু না, যখন একজন মানুষ শুধু নিজেকে একটা দেশ বা একটা শহরের অংশ হিসাবে না ধরে পুরো বিশ্বর সাথে, পুরো বিশ্বকে তার মানে পুরো বিশ্বের সে একটা অংশ হয়ে যায়। বা এটাও তোমরা বলতে পারো যে একজন বাংলাদেশি যখন বিদেশে যে কাজ করছে, সে যখন এই বাংলাদেশের যে ঐতিহ্যগুলো রয়েছে, বাংলাদেশের যে সংস্কৃতি রয়েছে, এগুলো যখন বিদেশে যে প্রচার করতেছে বা সেখানে একটা বাংলাদেশের কমিউনিটি তৈরি করছে, এটাকে আমরা বলতে পারি ইন্টারন্যাশনালাইজেশন। যেমন ধরো তুমি একটা রিমোট জব করো, তুমি খুব ভালো কিছু একটা ডিজাইন করতে পারো, এই জন্য তোমাকে আমেরিকান বা ইউরোপীয় একটা কোম্পানি তোমাকে ডিজাইনার হিসাবে নিয়োগ দিয়েছে। এখন তুমি বাংলাদেশে বসে রিমোটলি বিদেশে জব করতেছো, বিদেশের একটা কোম্পানিতে চাকরি করছো, তাই না? তো এই যে তুমি বিদেশের কোম্পানিতে জব করছো, এই জবটা করার ফলে কিন্তু তোমার যে কালচারগুলো আছে বা সেই দেশের সাথে কিন্তু তোমার জীবনটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এটাকেই বলা হয় আন্তর্জাতিকীকরণ। সাধারণত একটা সময় ছিল যখন মানুষজন শুধু নিজ এলাকা, নিজ শহর বা নিজ দেশে গণ্ডিটাকে নিজে কল্পনা করত। বাট এখন যেহেতু আধুনিকায়নের যুগ, মানুষ খুব সহজেই এক দেশ থেকে আরেক দেশে যেতে পারছে এবং সেখানের যে জীবনযাপন আছে তার সাথে নিজেকে একদম মানিয়ে নিচ্ছে, সেখানকার অংশ হয়ে উঠছে। এটাকে আমাদের বলা হয় ইন্টারন্যাশনালাইজেশন বা আন্তর্জাতিকীকরণ। বোঝা গেছে বাচ্চারা? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, ক্লাস শেষে তোমাদের এই পিডিএফটা আমি তোমাদের ফেসবুকে কমেন্টসে লিঙ্ক দিয়ে দেব। ওকে, হ্যাঁ, পিডিএফ পাবা, অবশ্যই পাবা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি সিয়াম হোসেন। আচ্ছা, তো তোমরা কি ইন্টারন্যাশনালাইজেশন বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও বাচ্চারা। সবাই কি ইন্টারন্যাশনালাইজেশন বুঝতে পেরেছো নাকি? আমাকে একটু জানাও। সবাই ক্লিয়ার এ পর্যন্ত? ওকে, সবাই একটু জানাও বাচ্চারা, সবাই কি বুঝতে পেরেছো নাকি? আমাকে একটু জানাও। ওকে, সবাই লাইকস দিয়ে জানাও এবং অবশ্যই অবশ্যই ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও। দেখতে পাচ্ছি শেয়ার মাত্র একটা হয়েছে, খুবই খারাপ কথা। তোমরা অনেকেই ক্লাস করছো, অলমোস্ট 33 জন। আচ্ছা, আরেকবার একটু বলবো? ঠিক আছে, আরেকবার একটু বলছি, সমস্যা নেই। তো সেলিনা আক্তার, তো ক্লাসটাকে একটু শেয়ার দাও, সবাই একটু শেয়ার দাও। আবার বুঝাবেন? শিওর শিওর মোহাম্মদ মামুন, কেন নয়, আবার বুঝাচ্ছি আমি। তো তোমাদের কাছে সবারকে আমার একটা কথা, যে সবাই একটু ক্লাসটা দ্রুত শেয়ার দিয়ে দাও, তাড়াতাড়ি ক্লাসটা শেয়ার করে দাও। ওকে ওকে, যে সবচাইতে বেশি শেয়ার দিবা তার জন্য আমার পক্ষ মন থেকে আছে একটা দোয়া, ঠিক আছে? মন থেকে দোয়া আছে। ওকে, ঠিক আছে বাচ্চারা, আরেকবার আমি একটু বুঝাচ্ছি। ঠিক আছে, তো একটু যদি খেয়াল করো, সবাই একটু খেয়াল করো, ইন্টারন্যাশনালাইজেশন। আচ্ছা, দেখো আমি এখানে খুব সহজে, কিন্তু তোমরা যদি একটু দেখো বাচ্চারা, আমি এখানে খুব সহজে বলে দিয়েছি, এটি মূলত বিশ্বব্যাপী মানুষের ছড়িয়ে পড়ার সক্ষমতাকে বোঝায়। ঠিক আছে? মানে কি? মানে হলো, যখন একটা দেশের মানুষ
অন্য দেশে যেয়ে সেখানে যে জব করছে, চাকরি করছে, ব্যবসা করছে এবং সেখানকার যে সংস্কৃতি রয়েছে তার সাথে নিজের জীবনটাকেও তার সাথে কি করে নিচ্ছে, মিলিয়ে নিচ্ছে এবং সেখানে বাংলার বা অন্য যে কোনো দেশ থেকে সে যাক, সেখানে সেই দেশের একটা কমিউনিটি বিল্ড করছে। এটার অর্থ হলো সে কিন্তু বাংলাদেশি, বাট সে ধরো আমেরিকাতে যে সেখানে বাংলাদেশি একটা কমিউনিটি বিল্ড করছে। এর মানে কি? এর মানে হলো সে ছিল বাংলাদেশি বাট এখন হয়ে গেল আমেরিকান। তার মানে কি, একটা দেশের মানুষ অন্য দেশের নাগরিক হয়ে গেল। এর ফলে কি করছে, সে আন্তর্জাতিকীকরণ হয়ে পড়ছে। মানে সোজা কথায় একটা দেশের মানুষ যখন আর একটা দেশে যে ছড়িয়ে পড়ছে, সেখানে যে জীবন ধারণ করছে এবং সেখানকার সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে, এটাকে বলা হয় আমাদের আন্তর্জাতিকীকরণ, ঠিক আছে, বা ইন্টারন্যাশনালাইজেশন। একদম সহজভাবে যদি আমি বলি, একটা দেশের মানুষ যখন অন্য দেশে যে জব করে বা সে যে যেই জব করতে হবে এমন না, সে সেখানে না যে রিমোটলিও জব করতে পারে, ব্যবসা করতে পারে, এটাকে আমাদের বলা হয় আন্তর্জাতিকীকরণ। সোজা কথা, একটা মানুষ যখন তাকে বিশ্বের একটা অংশ হিসাবে তৈরি করে তখন তাকে আমরা বলে থাকি আন্তর্জাতিকীকরণ বা ইন্টারন্যাশনালাইজেশন। এখন কি বোঝা গেছে ব্যাপারটা? এখন কি সবাই বুঝতে পেরেছো? আমাকে একটু বলো। আচ্ছা, আর গ্লোবালাইজেশন তো আরো ইজি। গ্লোবালাইজেশন বলতে বোঝায় বিশ্বায়ন, মানে পুরো পৃথিবীটাকে একটা সুতায় গেঁথে ফেলাকে আমরা বলে থাকি গ্লোবালাইজেশন, ঠিক আছে। এটাকে বলা হয় গ্লোবালাইজেশন, যেখানে পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে যোগাযোগ করতে পারবে, কমিউনিকেশন করতে পারবে, এটাকে আমাদের বলা হয় কি, গ্লোবালাইজেশন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ওকে, ক্লাস শেয়ার দিবা বাবা, কাউকে শেয়ার দিতে হবে না, জাস্ট ক্লাসটা শেয়ার দিয়ে দাও। ওকে, তো এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? বাহ, মাশাল্লাহ, 27টা শেয়ার হয়েছে, ভেরি গুড। ওকে, হে আউসাফ, কেমন আছো? ওকে, তো সবাইকে এই পর্যন্ত বুঝতে পেরেছো? ওকে, ওকে মামুন, আশা করি সবাই ক্লিয়ার। ওকে, তো আমরা মোটামুটি আইসিটির মেইন দুইটা পার্ট কিন্তু পড়ে ফেললাম, গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন। তোমাদের সামনে পরীক্ষায় হয়তো শর্ট কোশ্চেন দিয়েও দিতে পারে, যদিও এইবার পরীক্ষাতে শর্ট কোশ্চেন দেয় নাই, বাট সামনে যদি দেয়, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট। তো তোমরা এই জিনিসগুলো একটু ভালোভাবে মনে রাখবা, গ্লোবালাইজেশন, ইন্টারন্যাশনালাইজেশনের সংজ্ঞাগুলো ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, আশা করি এই পর্যন্ত তোমরা ক্লিয়ার হয়েছ। আচ্ছা, তারপরে দেখো তোমাদের বইয়ে একটা জায়গায় আছে, বর্তমান প্রথম পেজে, একদম প্রথম অধ্যায়ের প্রথম পেজে রয়েছে ক্রিটিক্যাল থিঙ্কিং করা এবং এআই এর ব্যাপারে একটা কথা তোমাদেরকে বলা হয়েছে। তো এখানে আমি একটু এআই এর ধারণাটা তোমাদের কাছে একটু তুলে ধরবো এবং ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে কি বোঝায় এটা আমি বলবো। আসলে ক্রিটিক্যাল থিঙ্কিং মানে অনেক কঠিন চিন্তা ভাবনা করা। সাধারণত মানুষের সমস্যাগুলোকে কম্পিউটারের ভাষা দ্বারা সমাধান যখন মানুষ করে তখন তাকে অনেক জটিল চিন্তা ভাবনা করতে হয়। এটাকে বলা হয় আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং। বা তোমরা যদি কেউ প্রোগ্রামিং করো, প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে লজিক মানে যুক্তি বিল্ড করাটা অনেক বেশি ক্রিটিক্যাল থিঙ্কিং বলা হয়ে থাকে, কারণ যুক্তি নিয়ে কম্পিউটারের সাথে কাজ করা এত সহজ জিনিস না, ঠিক আছে। সাধারণত কম্পিউটারে যে প্রোগ্রামিং ভাষাগুলো রয়েছে সেগুলো চলে যুক্তি দিয়ে, ঠিক আছে। তো এটা হলো লজিক, এবং এই লজিকগুলো যখন কেউ চিন্তা করে এটাকে বলা হয় ক্রিটিক্যাল থিঙ্কিং, ঠিক আছে। সাধারণত এই লজিকগুলো, অনেক লজিক থাকে ইজি, বাট আবার অনেক লজিক আছে অনেক কঠিন। তো সেই কঠিনগুলোকে আমরা বলে থাকি ক্রিটিক্যাল থিঙ্কিং। ওকে, আচ্ছা, তারপরে দেখো এআই। এআই এর ফুল ফর্ম কি তোমরা একটু বলো তো বাচ্চারা, সবাই একটু বলো তো এআই এর ফুল ফর্ম কি? ওকে, বাচ্চারা সবাই একটু বলো তো আমাকে, এআই এর ফুল ফর্ম কি বলো। সবাই একটু আমাকে জানাও যে এআই এর ফুল ফর্ম কি, একটু আমাকে জানাও বাচ্চারা, সবাই একটু আমাকে জানাও। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভেরি গুড দিল আফরোজ, সাবাস। আরো কিছু বাচ্চারা জানাও, আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখছি। ওকে, মারিয়া, আবার একটু বুঝাচ্ছি আমি, প্যারা নাই। আচ্ছা, একটু, আচ্ছা, অনেকেই ক্রিটিক্যাল থিঙ্কিংটা বুঝে নাই। আচ্ছা দেখো, ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে বোঝায় যে কঠিন চিন্তাভাবনা করা। সাধারণত আমরা যখন বড় হবা, আমরা না মানে তোমরা যখন বড় হবা, কেউ যদি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ো, সেখানে কম্পিউটারের ভাষা দ্বারা বেশ কিছু সমস্যার সমাধান করতে হয়।
সরি বাচ্চারা। আচ্ছা দেখো, আচ্ছা যেটা বলতেছিলাম আর কি, যে কম্পিউটারের ভাষা দ্বারা অনেক সমস্যার সমাধান করতে হয়। ছোট্ট করে যদি আমি একটা উদাহরণ বলি, তোমাদের এখন গুগল ইউজ করো বা এআইও কিন্তু তোমরা ইউজ করো বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করার জন্য, তাই না? তো যারা এই জিনিসটা তৈরি করেছে তাদের অনেক যুক্তি নিয়ে কাজ করতে হয়েছে, অনেক লজিক নিয়ে কাজ করা হয়েছে। এই যে লজিকগুলো আছে, যখন সেগুলো অনেক কঠিন মাত্রায় থাকে, সেগুলা নিয়ে যখন কম্পিউটার যারা বিজ্ঞানী রয়েছে তারা যে চিন্তা করে, তখন তাকে আমরা বলে থাকি ক্রিটিক্যাল থিঙ্কিং, মানে অনেক কঠিন চিন্তা ভাবনা করা। ঠিক আছে, একদম সহজভাবে বললে মানুষের জীবনের সমস্যাগুলো কিন্তু অনেক কঠিন। এই কঠিন চিন্তাগুলোই যখন একজন প্রকৌশল, মানে একজন কম্পিউটার বিজ্ঞানী বা ইঞ্জিনিয়ার করে এবং সেটার একটা সমাধান বের করে, তখন তাকে আমরা বলে থাকি ক্রিটিক্যাল থিঙ্কিং করা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আসো, আমাদের এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, এটা কিভাবে কাজ করে এটা আমরা একটু জানবো। আচ্ছা, তো সর্বপ্রথম তোমরা যদি একটু দেখতে পাও, তাহলে দেখো আমার সর্বপ্রথমেই রয়েছে ডেটা। কি রয়েছে বাচ্চারা? ডেটা আছে, তাই না? ডেটা বা তথ্য, তাই না? ডেটা বা তথ্য যেটাকে আমরা বলে থাকি। আসলে এই ডেটা বা তথ্য বলতে কি বোঝায় যদি একটু চিন্তা করো তোমরা। এই যে ডেটা বা তথ্য, সাধারণত আমরা মানুষেরা যখন কিছু শিখি, ছোটবেলা থেকে আমাদের কিন্তু বিভিন্ন তথ্য দেওয়া হয়। ফর এক্সাম্পল আমি যদি বলি, একটা বাচ্চাকে একটা কুকুর চেনানোর জন্য অনেকগুলো কুকুরকে দেখানো হয়, একটা বিড়ালের বাচ্চা চেনানোর জন্য অনেকগুলো বিড়ালের বাচ্চা দেখানো হয়, বা বিড়াল দেখানো হয়, অনেকগুলো না দেখালেও একটা কিন্তু দেখানো হয়। আবার একটা বাচ্চাকে তার আত্মীয় স্বজন চেনানোর জন্য তাকে তথ্য দেওয়া হয় যে এটা তোমার চাচ্চু হয়, এটা তোমার আব্বু হয়, এটা তোমার আন্টি হয়, এটা তোমার আপু হয়। এইভাবে অনেকগুলো তথ্য কিন্তু দেওয়া হয়। এআইও সেম। একটা এআই যদি তুমি তৈরি করতে চাও, তাকে অনেক তথ্য সরবরাহ করতে হয়। এর কারণ হলো, যত বেশি তথ্য হবে তত বেশি এআইটা ভালো অ্যান্সার তোমাকে করতে পারবে। সাধারণত এআই কিন্তু সেই তথ্যগুলোর উপরেই আমাদেরকে অ্যান্সার দিয়ে থাকে। তোমরা এখনও যদি এআই ইউজ করো, দেখবা শুরুর দিকে সেখানে উইকিপিডিয়া বা বিভিন্ন গুগলের বিভিন্ন লিঙ্কগুলো কিন্তু আসে, তোমরা যদি কম্পিউটারে সেটা ইউজ করো। কারণ কি, সেই উইকিপিডিয়া বিভিন্ন মাধ্যমগুলোকে সার্চ করে সেই তথ্যগুলোই তোমাদেরকে মডিফাই করে নিয়ে এসে দেয়। তো এই জন্য একটা এআই তৈরি করতে আমাদের প্রচুর পরিমাণে তথ্য লাগে। আচ্ছা, এটা গেল আমাদের তথ্য। এটা তো তোমরা বুঝতে পেরেছো যে আমাদের প্রচুর পরিমাণে তথ্য লাগবে এআই তৈরি করতে। আচ্ছা, একটা কথা বলে দেই, এই জিনিসটা তোমাদের বইয়ে নেই, বাট আমি একটু জাস্ট তোমাদের একটু জানানোর জন্য জানাচ্ছি আর কি, যেন তোমরা বুঝতে পারো যে আসলে এআই এর ভেতরে কিভাবে কাজ করে। আচ্ছা, আজান দিয়ে দিয়েছে, তো আমরা কিন্তু নামাজের বিরতি দেব কিছুক্ষণ পরে। তো নামাজের বিরতির পরে কিন্তু তোমরা সবাই নামাজ কালাম পড়ে আবার চলে আসবা। আচ্ছা, তো দেখো তারপরে আছে অ্যালগোরিদম। আচ্ছা, অ্যালগোরিদমটা কি? অ্যালগোরিদম তোমাদের বইয়ে আছে, তো এই সম্পর্কে একটু জানা দরকার। আচ্ছা, এই যে আমাদের অ্যালগোরিদম আছে, অ্যালগোরিদম আর কিছুই না, একটা সমস্যা সমাধান করার নির্দিষ্ট কিছু নিয়ম। একটা সমস্যা সমাধান করার কি নির্দিষ্ট কিছু নিয়ম, এটাকে আমাদের বলা হয় অ্যালগোরিদম। ঠিক আছে, এই অ্যালগোরিদম অনেক টাইপের অ্যালগোরিদম রয়েছে, যেমন শর্টিং অ্যালগোরিদম, সার্চিং অ্যালগোরিদম, এরকম বিভিন্ন ধরনের অ্যালগোরিদম রয়েছে। সাধারণত পার্টিকুলার কিছু সমস্যা সমাধান করার জন্য স্পেসিফিকভাবে কিছু নিয়ম রয়েছে, এগুলোকে বলা হয় আমাদের অ্যালগোরিদম। ধরো তুমি একটা কুকুর চেনার এআই তৈরি করছো, খুবই ভালো কথা, একটা কুকুর চেনার এআই তুমি তৈরি করতেছো। এখন বিভিন্ন কুকুরের বিভিন্ন কিন্তু সাইজ হয়ে থাকে, তাই না? যেমন ধরো আমি যদি বলে থাকি যে জার্মান শেপার্ড আছে, তাদের যে শরীরের চাহিদা না, শরীরের যে আকারটা থাকে সেটা কিন্তু অন্যরকম হয়, একটু বড় হয়। আবার অনেক ছোট কুকুর আছে যেগুলো অনেক ছোট সাইজের হয়। তো এই এআই এর দ্বারা এমন একটা এআই তৈরি করতে চাচ্ছ যেটা কুকুরের শেপ বা সাইজ তোমাকে দেখে বলে দিতে পারে যেটা কোন জাতের কুকুর। তো এর জন্য তোমাকে কি করতে হবে? আগে অনেকগুলো কুকুরের তথ্য তোমাকে দিতে হবে। তো তথ্য দিলা, তারপরে এমন একটা অ্যালগোরিদম দিলা যে অ্যালগোরিদমের কাজ হলো প্রত্যেকটা কুকুরের দৈর্ঘ্য, প্রস্থ, চেহারার মাপ এগুলো মাপা। তার মানে কি, এই অ্যালগোরিদমের কাজই হলো
দৈর্ঘ্য, প্রস্থ, আকার, আকৃতি পরিমাপ করা, তাই না? তো সেমভাবে এই অ্যালগোরিদম, এরকম অনেক অ্যালগোরিদম রয়েছে যেগুলো সাধারণত স্পেসিফিকভাবে কোনো একটা কাজ করে। তো দুই একটা অ্যালগোরিদমের নাম আমি বললাম, সার্চ অ্যালগোরিদম, শর্ট অ্যালগোরিদম, ঠিক আছে? তোমরা যখন বড় হবা এই অ্যালগোরিদমগুলো আরও জানতে পারবা। ওকে, তো তোমরা কি অ্যালগোরিদমের পার্টটুকু বুঝেছো? একটু আমাকে বলো। ওকে, সুখিসিনী, ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা কি অ্যালগোরিদমের পার্টটুকু বুঝেছো? একটু আমাকে বলো। বাচ্চারা, তোমরা কি অ্যালগোরিদমের পার্টটুকু বুঝতে পেরেছো? একটু আমাকে বলো। আর বাচ্চারা কমেন্ট করো, মিনিংফুল কমেন্ট করো, আলু পটল এগুলা কমেন্ট করো না, ঠিক আছে? ওকে, সবাই পড়াশোনা নিয়ে কমেন্ট করো, ঠিক আছে? তো মোটামুটি সবাই বুঝতে পেরেছো। ওকে, ঠিক আছে। তো আমরা ডাটা বুঝলাম, অ্যালগোরিদম বুঝলাম, এবং এই ডাটা এবং অ্যালগোরিদম মিলে তৈরি হবে আমাদের মডেল। মানে একটা কৃত্রিম ব্রেন বা একটা গাণিতিক ধারণার একটা মডেল তোমরা পেয়ে গেলা, ঠিক আছে? তার মানে আমাদের যখন ডাটা থাকবে প্লাস অ্যালগোরিদম থাকবে, তখন এই দুইটা মিলে তৈরি হবে আমাদের মডেল। ওকে, কি তৈরি হবে? মডেল তৈরি হবে। এবং এই মডেলটাই সাধারণত এই ডাটা এবং নিয়মের উপর ভিত্তি করে তোমাকে অ্যান্সারগুলো দেয়। সে আসলে সরাসরি সঠিক অ্যান্সার দেয় না, সে আসলে প্রেডিকশন করে। প্রেডিকশন মানে কি? অনুমান করা, ঠিক আছে? সে তথ্যের উপর ডিপেন্ড করে, ম্যাথ করে সে তোমাকে কি করে? অনুমান করে অ্যান্সারটা দেয়। এইভাবেই মূলত আমাদের এআইটা কাজ করে। তাকে তথ্য দিতে হয়, নির্দিষ্ট একটা নিয়ম দিতে হয়, তারপরে এই নির্দিষ্ট নিয়ম এবং তথ্যগুলো একত্রে করে সে একটা মডেল তৈরি করে, ঠিক আছে? এবং সেখান থেকে তোমাকে অ্যান্সারগুলো কি করে? প্রেডিকশন করে। ব্যাপারটা ক্লিয়ার বাচ্চারা? সবাই কি বুঝতে পেরেছো? ওকে, বাচ্চা সবাই ক্লিয়ার? আমাকে একটু জানাও, তোমাদের কমেন্টগুলো আমি দেখছি এখন। তোমরা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে এই জিনিসটা কি বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও, আমি তোমাদের কমেন্টগুলো দেখছি। ওকে, আর বাচ্চারা সবাইকেই বলছি, সবাই মিনিংফুল কমেন্ট করো, কাউকে বিরক্ত করো না, কারণ অনেকেই এখানে পড়তে আসছে, তো সবাইকেই তোমার উচিত পড়তে হেল্প করা, ঠিক আছে? ওকে, ওকে মারিয়া, বুঝতে পেরেছো? আর যারা আছো সবাই বুঝেছো? একটু আমাকে জানাও। আহ, শরীফা সুলতানা, বুঝেছো? ওকে, ভেরি গুড। আচ্ছা, আহ, আর সবাইকে বলছি তোমরা সবাই ক্লাসের দিকে মনোযোগী হও। ওকে, আচ্ছা, মোহাম্মদ রাহিম মামুন, কোন জায়গাটা বুঝো নাই? তন্নিও বুঝো নাই, একটু আমাকে জানাও যে স্যার আমি এই জায়গাটাই বুঝি নাই, আমি তাহলে ওই জায়গাটা একটু রিপিট করে দিব, ঠিক আছে? আচ্ছা, আমি পুরোটুকুই একটা শর্টকাটে বুঝিয়ে দেই। খুবই সিম্পল। ডেটা মানে তথ্য, অনেকগুলো তথ্যের সংগ্রহ থাকা লাগে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করতে। তুমি যে বিষয়ে যদি একটা এআই বানাতে চাও, তাহলে সেখানে তোমাকে প্রচুর পরিমাণে তথ্য রাখতে হবে। তারপরে আছে আমাদের অ্যালগোরিদম, মানে একটা নির্দিষ্ট নিয়ম, একটা সমস্যা সমাধান করার জন্য নির্দিষ্ট নিয়ম, এটাকে বলা হয় আমাদের অ্যালগোরিদম। এবং তারপরে রয়েছে মডেল, মানে এই ডেটা এবং অ্যালগোরিদম মিলে তৈরি হয়েছে আমাদের একটা কৃত্রিম ব্রেন, যেটাকে আমরা বলে থাকি মডেল, ঠিক আছে? এবং এই মডেলটাই সাধারণত ডেটা এবং নিয়মের উপর ভিত্তি করে সে তোমাকে প্রেডিকশন করে, মানে অনুমান করে। প্রেডিকশন মানে কি? অনুমান করা, তথ্যের উপর অনুমান করা। যেমন আমরা বলতে পারি এই বিশ্বকাপে আর্জেন্টিনা অনেক বেশি ভালো করবে। এর কারণ কি? আর্জেন্টিনার হিস্টোরি এই গত 4 বছরে বেশ ভালো। তারা 4 বছরে, আমি যদি ভুল না করি, মাত্র 3টা ম্যাচ হেরেছে। তার মানে আমি বলতে পারি আর্জেন্টিনা এবারও অনেক ভালো করবে। এই যে তথ্যের উপর আমি অনুমান করছি, এটাকেই বলা হয় প্রেডিকশন করা। ওকে, তো এখন আশা করি সবাই ক্লিয়ার। ওকে, মোনালিসা, ওকে মোনালিসা, টেনে যারা যারা আছো তারা অবশ্যই অবশ্যই লাস্ট পর্যন্ত থাকবা, সবাই লাস্ট পর্যন্ত থাকবা, কারণ প্রোগ্রামিংয়ের একটা অধ্যায় কিন্তু আমি একটু রেখেছি বেসিক জিনিসটা, এবং সেখানে আমি লুপটা পড়াবো, এবং খুব একটা দেরি হবে না এই আমাদের লাস্টের দিকে যেতে। ওকে, আচ্ছা, উম্মে নাবাহান, দেখো অ্যালগোরিদমটা বাবা হলো একটা নির্দিষ্ট নিয়ম, ঠিক আছে? একটা সমস্যা সমাধান করার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, এই নিয়মগুলোকে বলা হয় অ্যালগোরিদম। ওকে, ক্লিয়ার? এই অধ্যায়ে 3টা অধ্যায়ের কিছু মেইন পার্ট তোমাদেরকে পড়ানো হবে। এখন এক ক্লাসে তো সম্পূর্ণ বই শেষ করা যাবে না, তাহলে সারা রাত আমার ক্লাস নিতে হবে, তাই না? ওকে, তো আশা করি এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার। ওকে, আচ্ছা, তো আশা করি
আচ্ছা, এটা রেকর্ডিং তোমরা পেয়ে যাবা, সমস্যা নাই ইয়ামিন, তোমরা এটার রেকর্ডিংটা তোমাদের যে ইউটিউব রয়েছে, ওয়েবসাইট রয়েছে, এখানে পেয়ে যাবা, ঠিক আছে? তো আশা করি এই পর্যন্ত তোমরা ক্লিয়ার হয়েছ। আচ্ছা, তারপরে দেখো, মোটামুটি আমাদের একটা বিজ্ঞানীর কথা আমি একটু বলেছি। তো ইনি হলো আমাদের আধুনিক কম্পিউটারের জনক, আমরা তাকে বলতে পারি চার্লস ব্যাবেজ। ঠিক আছে, তোমরা হয়তো নাম শুনেছ চার্লস ব্যাবেজ, তাই না? এই যে আধুনিক কম্পিউটারের বিকাশ শুরু হয় ইংরেজি প্রকৌশল ও গণিতবিদ চার্লস ব্যাবেজের মাধ্যমে। এই যে বিজ্ঞানী ছিলেন চার্লস ব্যাবেজ, ইনি সর্বপ্রথম আধুনিক কম্পিউটারের ধারণা দেয়। ঠিক আছে, তিনি আধুনিক কম্পিউটার বানানোর আগে তিনি আরেকটা ইঞ্জিন তৈরি করেন, যেটা হলো ডিফারেন্স ইঞ্জিন বা গণনা যন্ত্র নামেও পরিচিত ছিল। এই ডিফারেন্স ইঞ্জিনটা সাধারণত গাণিতিক বিভিন্ন ধরনের টেবিল স্বয়ংক্রিয়ভাবে তৈরি করতে পারত। এই কাজটা তিনি আগে করেন। তার পরবর্তীতে তিনি আমাদের অ্যানালিটিক্যাল ইঞ্জিন, বা যেটাকে আমরা বলতে পারি আধুনিক কম্পিউটারের দাদু বলতে পারি, এই যে আমাদের আধুনিক কম্পিউটারের দাদু আমরা এটাকে বলতে পারি, এই যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন, এটা হলো আধুনিক কম্পিউটারের দাদু। তো এই আধুনিক কম্পিউটারের দাদুটাকে তিনি তৈরি করে, মানে পরিকল্পনা করে যান আর কি। তার সেই পরিকল্পনা অনুযায়ী 1991 সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে ব্যাবেজের নকশা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়। এবং তখন তারা বেশ মানে একটা সারপ্রাইজ হয় এটা দেখে যে 100 বছর আগে তৈরি করা মডেল এখন ঠিকঠাকভাবে কাজ করছে। সাধারণত আধুনিক কম্পিউটারে 4টা মেইন পার্ট থাকে: ইনপুট, আউটপুট, প্রসেসর এবং মেমোরি। এই 4টা পার্টটাই তিনি তার মডেলে বর্ণনা করে যান। ঠিক আছে, এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, বলো তো সর্বপ্রথম পৃথিবীর প্রথম প্রোগ্রামার কাকে বলা হয়ে থাকে? বলো তো বাচ্চারা, একটু আমাকে জানাও বাচ্চারা, যে সর্বপ্রথম ফার্স্ট প্রোগ্রামার কাকে বলা হয়, আমাকে একটু জানাও। ফার্স্ট প্রোগ্রামার কাকে বলা হয়, আমাকে একটু জানাও। ফার্স্ট প্রোগ্রামারটা কাকে বলা হয় বলো। ওকে বাচ্চারা, সবাই একটু আমার প্রশ্নের অ্যান্সার দাও, যে পৃথিবীর ফার্স্ট প্রোগ্রামার কাকে বলা হয় বলো। হ্যাঁ, আজ নামাজের ব্রেক দিব বাবা, আর 5-8 মিনিট পরে 6:50-এর দিকে তোমাদের একটা নামাজের ব্রেক দিব আমি। ওকে, ভেরি গুড। অ্যাডা লাভলেস, একদম সঠিক বলেছো তোমরা যারা এটা বলেছো, অ্যাডা লাভলেস। ঠিক আছে, অ্যাডা লাভলেস ছিলেন পৃথিবীর সর্বপ্রথম প্রোগ্রামার। অ্যাডা লাভলেস, যিনি অ্যালগরিদমের ধারণা নিয়ে আসেন। তো এই দুইজন ব্যক্তিকে কিন্তু তোমরা খুব খুব ভালোভাবে মনে রাখবা। একজন ছিলেন আমাদের এই মহান বিজ্ঞানী চার্লস ব্যাবেজ, যিনি সর্বপ্রথম আধুনিক কম্পিউটারের মডেল তৈরি করেন, এবং আরেকজন হলো অ্যাডা লাভলেস, যিনি পৃথিবীর সর্বপ্রথম প্রোগ্রামার হিসাবে গণনা করা হয় আর কি। এবং এটাও বিজ্ঞানীরা যারা কম্পিউটার প্রকৌশল আছে, তারাও এই জিনিসটা নিয়ে একটু মজা করে, যে যেহেতু এই প্রোগ্রামিং ভাষাটা একজন মেয়ে মানুষ তৈরি করেছিল, এই জন্য এই প্রোগ্রামিং ভাষাটা বুঝতে বেশ জটিল। ঠিক আছে, কারণ কি মেয়েদের মন বোঝা অনেক কঠিন, তাই না? প্রকৌশলীরা বলে থাকে, আমি কিন্তু বলি না। আচ্ছা, তো আশা করি তোমরা এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছ। তো মোটামুটি আমরা ফার্স্ট অধ্যায়ের কিছু মেইন টপিক আমরা দেখলাম। এখানে 2টা ইঞ্জিন দেওয়া আছে, একটা হলো আমাদের ডিফারেন্স ইঞ্জিন এবং একটা হলো অ্যানালিটিক্যাল ইঞ্জিন। ওকে, তো আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছ। মোটামুটি ফার্স্ট চ্যাপ্টারের যেটা ইম্পর্টেন্ট কিছু টপিক ছিল, সেই টপিকগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করলাম। এরপরে আছে আমাদের মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। তো বাচ্চারা, আচ্ছা আমাদের এখানে কি আজান দিয়েছে? ওকে, আমাদের এখানে এখনো আজান দেয় নাই, তো আমাদের এখানে আজান দিলে মোটামুটি আমরা তখন নামাজের ব্রেক দেব। ওকে, হ্যাঁ, ওনার বেশি করে তোমরা মনে রাখবা অ্যাডা লাভলেস বা এই যে বিজ্ঞানীগুলো রয়েছে, কোন বিজ্ঞানী কোন জিনিসটা আবিষ্কার করেছেন, তাদের জন্মসাল, মৃত্যুসাল,
এবং কি আবিষ্কার করেছে এই জিনিসগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? এই জিনিসগুলো জানলে এনাফ। ওকে, তো মোটামুটি আমরা প্রথম অধ্যায়ের বেশ কিছু টপিকস দেখে ফেললাম। এখন আসো, মোটামুটি তোমাদের আইসিটিতে সবচাইতে দুইটা অধ্যায়ে বেশি প্রবলেম হয়। একটা হলো মাল্টিমিডিয়া গ্রাফিক্স এবং আরেকটা হলো প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান। তো কারো যদি এই দুইটা অধ্যায় এখনও সমস্যার মানে আমি এই ক্লাসটা করাবো মোটামুটি বেসিক নিয়ে, তো কারো যদি মনে হয় যে আমার যারা নিউ আছো আর যারা আমার স্টুডেন্ট আছো তারা তো আছোই, ঠিক আছে? যদি কেউ নিউ স্টুডেন্ট আমার ক্লাসটা করে থাকো, তোমরা কিন্তু এই কোর্সটা কিনতে পারো শুধু একদমই অল্প টাকায় আর কি, ঠিক আছে? তো তোমরা সবাই আশা করি যারা যারা ক্লাস করছো আইসিটির কোর্সটা কিনে নিও। এখানে আমি তোমাদের একদম প্র্যাকটিক্যালি ধরে ধরে শেখাবো এবং তোমাদের যদি যে কোনো একটা অধ্যায়ের যদি এমন মনে হয় ওয়ান শট ক্লাস নেন যে স্যার একটা ক্লাসেই ফুল অধ্যায় কাভার, তাহলে তোমরা সেই অধ্যায়ের নামটা আমাকে কমেন্ট করে জানাবা। যে অধ্যায়ের কমেন্ট সবচেয়ে বেশি হবে সেই অধ্যায়ের উপর আমি একটা ওয়ান শট ক্লাস নিব। ওকে, তো এই জিনিসটা একটু মাথায় রাখবা আর কি। মনে থাকবে না বাবা, বারবার একটু প্র্যাকটিস করতে হবে, তাইলেই মনে থাকবে। ওকে, আচ্ছা বাচ্চারা আজান দিচ্ছে, সমস্যা নেই, আমরা একটু পরেই নামাজের ব্রেকটা দিয়ে দিব। ওকে, আচ্ছা, তো দেখো সর্বপ্রথম আসে আমাদের মাল্টিমিডিয়া এই অধ্যায়টা। আসলে মাল্টি মানে কি বাচ্চারা? মাল্টি মানে বোঝায় অনেকগুলো বা একের অধিক, তাই না? মাল্টি। আর মিডিয়া মানে মাধ্যম। তাহলে মাল্টিমিডিয়ার ফুল ফর্ম কি হচ্ছে? অনেকগুলো মাধ্যম। আসলে এই মাল্টিমিডিয়াটা সাধারণত বোঝায় যে মানুষের মনের যে কথা রয়েছে সেই কথাগুলোকে বিভিন্ন মাধ্যম দ্বারা যখন আমরা প্রকাশ করে থাকি তখন তাকে আমরা বলে থাকি মাল্টিমিডিয়া। মাধ্যম বলতে বোঝায় আমাদের বিভিন্ন ধরনের মাধ্যম রয়েছে, যেমন বর্ণ, টেক্সট, অডিও, ভিডিও, এবং মিডিয়া বলতে মাধ্যম বুঝিয়েছে, এবং মাল্টি মানে একের অধিক মানে অনেকগুলো মাধ্যম মিলে। তো তোমাদের এখানে একটা জিনিস একটু আমি বলি, সাধারণত আমাদের মেইন তিনটা মাধ্যম রয়েছে বাচ্চারা। কয়টা? মেইন তিনটা মাধ্যম রয়েছে। একটা হলো আমাদের বর্ণ, চিত্র এবং শব্দ, ঠিক আছে? বর্ণ, চিত্র এবং শব্দ, এই তিনটা মাধ্যমটাকে আমরা মেইন বলে থাকি। ওকে, বোঝা গেছে ব্যাপারটা? বর্ণ মানে কি? বিভিন্ন ধরনের অক্ষর। তারপরে চিত্র, আমরা কিন্তু অনেক কিছুই এখন ছবির মাধ্যমে একে বুঝাই, তাই না? এটা হলো আমাদের বর্ণ, চিত্র এবং শব্দ, ঠিক আছে? এই যে আমরা কথার মাধ্যমে আমাদের মনের ভাব প্রকাশ করি, এটাকে আমাদের বলা হয় শব্দ। তো আশা করি তোমরা এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছ। সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আমাকে একটু জানাও। তার মানে মাল্টিমিডিয়া বলতে বোঝায় যেখানে অনেকগুলো মাধ্যম মিলে আমাদের মনের ভাব প্রকাশ করা যায়, সেটাকে আমাদের বলা হয় মাল্টিমিডিয়া। ওকে, ব্যাপারটা আশা করি ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, যে অধ্যায়ের কমেন্টটা সবচাইতে বেশি হবে আমি সেই অধ্যায়ের উপরে আর একটা ক্লাস নিব, তোমাদের ফেসবুক লাইভে ক্লাস নিব। ওকে, তো তোমরা সবাই একটু জানাও যে তোমাদের কোন অধ্যায়টা পড়লে ভালো হয়। অধ্যায় দ্বিতীয় আছে, পঞ্চম আছে, ষষ্ঠ আছে। এক ক্লাসে আমি একটা ক্লাস শেষ করে দিব 3 ঘন্টার ভেতর। ওকে, আচ্ছা, তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো যে মাল্টিমিডিয়াটা কি। বাচ্চারা একটু আমাকে জানাও, সবাই কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তো বাচ্চারা এখন আমরা একটু নামাজের ব্রেক দিব, যেহেতু আমাদের এখানে আজান দিয়ে দিয়েছে। তো তোমরা নামাজ পড়ে আবার ক্লাসে চলে আসবা, ঠিক আছে? কেউ কোথাও যাবা না। আমাদের কিন্তু মেইন পার্টটুকু বাদ আছে, 6ষ্ঠ নম্বর অধ্যায়। ক্লাস 10-এর যারা বাচ্চারা আছো তারা বেশি করে অবশ্যই জয়েন হও, কারণ 10-এ তোমাদের প্রোগ্রামিংয়ের উপরে কিন্তু আরেকবার একটা রিক্যাপ হয়ে যাবে এবং নতুন একটা টপিকও তোমরা জানতে পারবা, যেটাকে আমরা বলে থাকি লুপ। ওকে, তো সবাই একটু নামাজে চলে আসো তাড়াতাড়ি, মানে নামাজ পড়ে চলে আসো আর কি তাড়াতাড়ি। তো আমরা নামাজের ব্রেক দিয়ে দিচ্ছি 15 মিনিট, নামাজের বিরতি। ওকে, তো বাচ্চা নামাজের বিরতি আমরা দিয়ে দিলাম, সবাই নামাজ পড়ে চলে আসো। আচ্ছা, প্রথম অধ্যায়ে যে মেইন টপিকটা ছিল আমি অলরেডি পড়িয়েছি তন্নি, প্যারা নাই। প্রথম অধ্যায়ের বাকি জিনিসগুলো তোমরা পারবা, ঠিক আছে? এবং তোমরা যদি আমার ক্লাসে আসো তাহলে তো ওটা রিক্যাপ ক্লাসও সামনে তোমরা পাবা। তো বাচ্চারা ঠিক আছে, আমরা নামাজ পড়ে ক্লাসটা আবার শুরু করছি। তো তোমাদের নামাজের বিরতি দিচ্ছি 15 মিনিট। ওকে, তো বাচ্চা 15 মিনিট পরে চলে আসো। এই যে 15 মিনিট তোমাদের নামাজের ব্রেক, 15 মিনিট নামাজের বিরতি। ওকে, তো 15 মিনিট পরে সবাই চলে আসো।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাচ্চারা, আশা করি সবাই চলে এসেছো। বাচ্চারা সবাই কি চলে এসেছো? আমাকে একটু জানাও। তোমরা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছ নাকি, এবং আমার কথা দেখতে পাচ্ছ নাকি? আমাকে একটু জানাও তোমরা সবাই। ওকে, ওয়ালাইকুম আসসালাম নাবাহান। তো আমাদের নামাজের ব্রেকের পরে আবার আমাদের ক্লাসটা শুরু হয়ে গেল, তাই না? তো মোটামুটি আমরা প্রথম অধ্যায়ের বেশ কিছু টপিকস কিন্তু আমরা আলাপ আলোচনা করেছি। মোটামুটি ধরতে পারো মেইন যে জিনিসগুলো ছিল সেগুলো আমরা বলেছি। পরবর্তীতে আরও কিছু মেইন আছে, বাট আমি চেয়েছিলাম যে প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু কিছু মেইন পার্টগুলো যেন আমি তোমাদের দেখাতে পারি, ঠিক আছে? তোমরা তাদের ভালো একটা ধারণা হয় আর কি। ওকে, আচ্ছা স্যার, অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আচ্ছা তন্নি, তোমার 2 নাম্বার অধ্যায়ে অনেক বেশি সমস্যা বোঝা যাচ্ছে। প্রবলেম নেই, 2 নাম্বার অধ্যায় আমি ফুল কমপ্লিট করিয়েছি। তুমি সেটা রেকর্ডেড ক্লাস যদি আমাদের এখানে ভর্তি হও সেটা দেখতে পারবা। এমনকি সামনেতে আমরা তোমাদের পরীক্ষার আগে এই ক্লাসগুলো রিভিশন দিব, ঠিক আছে? প্যারা নাই। ওকে, এবং যেটা আমি বলেছি যে তোমাদের যে অধ্যায়ে সবচেয়ে বেশি সমস্যা, ক্লাস 9 এবং 10 বোথ, যে অধ্যায়ে সবচেয়ে বেশি প্রবলেম, সেই অধ্যায়টা তোমরা একটু কমেন্ট করে জানাও। তাহলে আমি তোমাদের সেই অধ্যায়ের উপরে একটা ম্যারাথন ক্লাস নিব, অলমোস্ট 2 থেকে 3 ঘন্টার একটা ম্যারাথন ক্লাস আমি নিব। ওকে, আচ্ছা, তো তোমরা সেটা একটু জানাও। তো দেখো, আমাদের মাল্টিমিডিয়াটা আমরা বেসিক জিনিসটা একটু জানলাম। আচ্ছা, তো এই মাল্টিমিডিয়ার যে রয়েছে, তোমরা যদি এখানে দেখতে পাও, সারা পৃথিবীতে এখন সর্বপ্রথম যে প্রবণতাটি স্পর্শ করেছে সেটি হচ্ছে প্রচালিত ধারণা বা প্রচালিত যন্ত্রপাতিকে কম্পিউটার দিয়ে প্রতিস্থাপন করা। আসলে এর অর্থটা কি বাচ্চারা? এর অর্থ হলো, একটা সময় লেখালেখির কাজ করা হতো টাইপরাইটার দ্বারা। একটা যন্ত্র ছিল যেটা দ্বারা লেখালেখির কাজ করা হতো, বাট এখন কিন্তু এই লেখালেখির কাজগুলো করা হচ্ছে কম্পিউটার দ্বারা। তো আমাদের এই যে মাল্টিমিডিয়া রয়েছে, এটার বেশ কিছু মাধ্যম রয়েছে। তোমরা যদি একটু খেয়াল করো, একটা রয়েছে আমাদের টেক্সট মাধ্যম, লেখা বা বর্ণ যেটাকে আমরা বলি। আরেকটা রয়েছে চিত্র বা গ্রাফিক্স, মানে আমাদের যে ফটোস, এগুলাকে আমরা চিত্র বলে থাকি, তাই না? এবং এটারই পার্ট হলো গ্রাফিক্স বা ভিডিও। এবং আরেকটা রয়েছে আমাদের শব্দ, অডিও, ভিডিও, অ্যানিমেশন এবং ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিং, ঠিক আছে? তো দেখো, ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিং, তো মোটামুটি আমাদের টেক্সট বা বর্ণ, চিত্র বা গ্রাফিক্স, শব্দ, এগুলো কি? এগুলো এক একটা মাধ্যম, এবং এগুলো অনেকগুলো মাধ্যম একত্রে মিলে আমাদের তৈরি হয় কি? মাল্টিমিডিয়া। অনেকগুলো মাধ্যম একত্রে মিলে আমাদের কি তৈরি হয়? মাল্টিমিডিয়া। তো আমরা এই মাধ্যমগুলোর সাথে বেশ পরিচিত। টেক্সট, লেখা, চিত্র বা গ্রাফিক্স, মানে আমরা যেটা একে কোনো প্রতীক চিহ্ন দ্বারা যখন কোনো বর্ণ বা লেখাগুলোকে বুঝায়। তারপর আছে আমাদের শব্দ, এবং আমাদের রয়েছে ভিডিও, অ্যানিমেশন, এবং রয়েছে আমাদের ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিং, তাই না? তো দেখো, আমরা এখন এই জিনিসগুলো একটু জানবো আর কি। আচ্ছা, মোটামুটি আমি যদি বলি, তোমাদের এই সব কিছুই তোমরা মোটামুটি জানো। টেক্সট কি, শব্দ বা ভিডিও কি, অ্যানিমেশনটা হলো আমাদের স্থির চিত্রটাকে এত গতিতে পাঠানো হয় যেন সেটা দেখে মনে হয় যে সেটা মুভমেন্ট করতেছে। এটাকে আমরা বলে থাকি অ্যানিমেশন। আর একটা জিনিস একটু ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হলো ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিং। আসলে ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিংটা কি, এই জিনিসটা একটু ভালোভাবে বুঝো। যেমন তোমরা এখন লাইভ ক্লাস করছো, তাই না? বা ধরো তুমি একটা মুভি দেখছো, তো এই মুভিতে কি তোমরা সরাসরি যে ক্যারেক্টারটা রয়েছে মুভিতে তার সাথে কি সরাসরি কথা বলতে পারবা? না, পারবা না। বা তোমরা সেই ক্যারেক্টারটা কি যদি বলো ডানে যাও, ডানে যাবে? যাবে না। আবার যদি বলো বামে যাও, বামে যাবে? যাবে না। এটা কিন্তু ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিং বলে না। ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিং সাধারণত যেটাকে বলে সেটা হলো যে যেটা তুমি মুভমেন্ট করাতে পারছো, বা যেটা তোমার অ্যান্সারের বা কোশ্চেনের শুধু উত্তরই দিচ্ছে না, তোমার কোথাও ভুল হচ্ছে সেটাও তোমাকে বলে দিচ্ছে। এটাকে বলা হয় আমাদের ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিং। যেমন ধরো, তোমরা অনেকেই ফোনে স্নেকস খেলেছো, সাপ গেমস খেলেছো। এই সাপটাকে কিন্তু তুমি কন্ট্রোল করতে পারছো, বামে দিতে পারছো, ডানে দিতে পারছো, তোমার যেখানে খুশি তুমি সেখানে নিয়ে যেতে পারছো। এই যে একটা ডিভাইসের সাথে তুমি কি করতে পারতেছো? ইন্টারঅ্যাক্টিভ করতে পারছো। এটাকে বলা হয়
ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিং। আবার এআই রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, যেখানে যে কোনো প্রশ্ন বা কোশ্চেন দিলে সেটা ভুল না সঠিক এটাও কিন্তু আমাদেরকে বলে দেয়। তো এই জিনিসগুলোকে বলা হয় কি ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিং। তো তোমরা কি সবাই ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিংটা বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। সবাই কি ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিংটা বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও বাচ্চারা। সবাই কি ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিংটা বুঝেছো? একটু আমাকে জানাও। ওকে বাচ্চা, তোমরা আপাতত চ্যাপ্টারগুলো জানানোর পরে জানাও, লাস্টের দিকে দিয়ে যেয়ে জানিও যখন আমি বলবো। আপাতত একটু তোমাদের সাথে আমার কথাগুলো বলো যে তোমরা কি ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিংটা বুঝেছো নাকি, এই জিনিসটা আমাকে জানাও। ওকে, সবাই কি ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিংটা ক্লিয়ার বাচ্চারা? বলো। বেশ কিছু স্টুডেন্ট আমাদের সময় পার হয়ে গেছে, এখনো আসে নাই দেখতে পাচ্ছি। ওকে, সবাই তাহলে ক্লিয়ার? ওকে, ভেরি গুড। ওকে, তো আমরা মোটামুটি ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিংটা খুব ভালোভাবে বুঝতে পারলাম। এখন দেখো মোটামুটি এই মাল্টিমিডিয়ার ধারণাটা কত সালে শুরু হয়? এই মাল্টিমিডিয়াটের ধারণাটা শুরু হয় আমাদের 1895 সালে সিনেমা বা চলচ্চিত্র দ্বারা। আসলে সিনেমা বা চলচ্চিত্রতেই সর্বপ্রথম আমাদের এই মাল্টিমিডিয়ার ধারণাটি উপস্থাপিত হয়, যেখানে টেক্সট, ভিডিও, অডিও একত্রে দেখানো হয় আর কি। ঠিক আছে? আচ্ছা, একজন বলেছে স্যার আবার বলবেন। শিওর বাবা, কেন নয়। আচ্ছা, ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিং মানে যদি তুমি কম্পিউটার বা এমন কিছু ডিজিটাল প্রযুক্তি ইউজ করতেছো যেটা তুমি কন্ট্রোল করতে পারছো, নিয়ন্ত্রণ করতে পারছো, এবং এর সাথে সাথে তুমি যদি তাকে কোনো প্রশ্ন করো বা কোনো কোশ্চেন করো, সেটা তার উত্তর দিচ্ছে, ঠিক না ব্যাঠিক সেটাও তোমাকে বলে দিচ্ছে, এটাকে বলা হয় আমাদের ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিং। ঠিক আছে? যেমন তোমার ফোনে গেমস খেলা, তুমি গেমসে ক্যারেক্টারটাকে কন্ট্রোল করতে পারছো, এটাকে বলা হয় কি ইন্টারঅ্যাক্টিভ কম্পিউটিং। ওকে, ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছ। আচ্ছা, তো এই জিনিসটা একটু মনে রাখবা যে 1895 সালে সিনেমা বা চলচ্চিত্র হবার পর তাতে সর্বপ্রথম বর্ণ, টেক্সট, গ্রাফিক্স, শব্দ বা সাউন্ড ব্যবহার করা হয়। এবং আরেকটা জিনিস একটু মনে রাখবা যে আমাদের যে অ্যানিমেশন আছে এর বাংলা হলো চলমানতা। কি বাচ্চারা? চলমানতা। ওকে, এই জিনিসটা একটু মনে রাখবা। এগুলা কিন্তু এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ আর কি। ঠিক আছে? এবং তোমাদের এমসিকিউ এরকমভাবেই আসবে, একদম হুবহুই এরকমভাবেই দিয়ে দিবে। যেমন মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ তাহলে কাকে বলা হয়? সিনেমাকে মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ বলা হয় আর কি। ওকে, তো এই জিনিসগুলো একটু মনে রাখবা। ওকে, আচ্ছা আচ্ছা, এসির ভোল্টেজটা একটু বাড়ায় দিন তো, ঠান্ডা লাগছে। আচ্ছা, ওকে, তো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। তো তুমি যদি এখানে দেখো, এখানে তোমাদের 3টা এমসিকিউ আছে। কয়টা এমসিকিউ আছে বাচ্চা? 3টা এমসিকিউ আছে। সর্বপ্রথম কত সালে আমাদের মাল্টিমিডিয়ার ধারণাটা শুরু হয়, এটা একটা। এবং আরেকটা হলো অ্যানিমেশনের বাংলা কি? চলমানতা। ঠিক আছে? চলমানতা এটা। এবং মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ বলতে বোঝায় সিনেমাকে। ওকে, তো এই জিনিসগুলা একটু তোমরা ভালোভাবে ধারণা রাখবা। এই জিনিসগুলো একটু তোমরা, এই টপিকগুলো একটু তোমরা ভালোভাবে জানাবা। ঠিক আছে? হ্যাঁ, তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবো, জানিন বিনতে দিদার, কোনো প্রবলেম নেই। ওকে, তো আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছ। তোমাদের আমি এই যে লিখে লিখে রাখছি এই জিনিসগুলো, তোমাদের ক্লাস শেষে তোমাদের কমেন্টে আমি এই পিডিএফটা দিয়ে দিব, প্যারা নাই। ঠিক আছে? কমেন্টে তোমাদের পিডিএফ এর লিঙ্কটা আমি দিয়ে দিব, যেন তোমরা গুগল ড্রাইভ থেকে খুব সহজে এটা ডাউনলোড করতে পারো। ওকে, ব্যাপারটা আশা করি তোমরা ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, তো মাল্টিমিডিয়ার ধারণাটা নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করলাম আর কি। তারপরে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া বলতে পারি। আচ্ছা, তো এখানে যদি একটু দেখো, এখানে বলেছে এসব মাধ্যমকে প্রকাশকে আমরা কাগজের প্রকাশনা, রেডিও, টেলিভিশন, ভিডিও, সিনেমা, ভিডিও গেম, শিক্ষামূলক সফটওয়্যার, ওয়েব পেজ ইত্যাদি নানা নামে চিনি। তবে এর সবগুলোই বা একাধিক মাধ্যমকে আমরা আলাদাভাবে মাল্টিমিডিয়া বলবো না। ঠিক আছে? সাধারণত অনেক কিছু আছে যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করে থাকি, বাট সে সবগুলোকে কি আমরা মাল্টিমিডিয়া বলবো না? যেমন ধরো আমাদের এখানে রয়েছে রেডিও। রেডিওটাকে কি আমরা মাল্টিমিডিয়া বলতে পারি? না, রেডিও কিন্তু আমরা মাল্টিমিডিয়া বলতে পারি না। কারণ কি? সেখানে শুধুমাত্র আমাদের অডিও আমরা শুনতে পাচ্ছি। আবার কাগজের প্রকাশনা মানে কাগজের মাধ্যমে, যেমন তোমাদের নিউজ পেপার যে রয়েছে, এটাকেও কিন্তু আমরা নিউজ পেপারকে আমরা মাল্টিমিডিয়া বলতে পারি না।
ঠিক আছে, কারণ কি সেখানে শুধু টেক্সট আছে। ও ভালো কথা, নিউজ পেপারটা এখন আপডেট হয়েছে, এখন কিন্তু নিউজ পেপারেও ছবিও দেওয়া যায়, তার মানে নিউজ পেপারও একটা মাল্টিমিডিয়া, বাট রেডিও না। ঠিক আছে, আচ্ছা, তো এইরকম আর কি। সোজা কথায় যেখানে একের অধিক মাধ্যম রয়েছে সেই মাধ্যমগুলোকে আমরা মাল্টিমিডিয়া বলতে পারি। তাহলে আমরা এটাকে ডিলিট করে দিই। ওকে, আচ্ছা এটা থাক, এটা আমরা এখানে রেখে দিই। ওকে, আচ্ছা, তারপরে দেখো কি বলছে, তবে সবগুলো একাধিক মাধ্যমকে আমরা আলাদাভাবে মাল্টিমিডিয়া বলবো না। আচ্ছা, তো এই জিনিসটা আমরা নিয়ে একটু আলাপ আলোচনা করলাম। টেলিভিশন, ভিডিও, সিনেমাকে আমরা মাল্টিমিডিয়া বলতে পারি। আবার ভিডিও গেম, শিক্ষামূলক সফটওয়্যার বা ওয়েব পেজকে আমরা ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়াও বলতে পারি। ইন্টারঅ্যাক্টিভ বলতে কি বোঝায়, যেটা আমি বললাম যে যেটাকে তুমি কন্ট্রোল করতে পারো, মানে যেটার সাথে তুমি শুধু এক সাইড না, বোথ সাইডই কমিউনিকেশন করতে পারে, এটাকে বলা হয় ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। ওকে, যেমন ধরো তোমাদের ভিডিও গেমস আছে, তারপর শিক্ষামূলক বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে, যেটা কি করে তোমাদের তথ্য নেয় এবং তোমাদেরকে আবার তথ্য দেয়ও। এবং তোমাদের সাপ গেমস যে খেলো সেটাও কিন্তু এক ধরনের ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া, যেখানে বোথ সাইড মানে তুমি সেটাকে কন্ট্রোল করতে পারছো, এরকম আর কি। যেমন আমাদের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসে গিয়েও কিন্তু তুমি বেশ কিছু জিনিস তোমার যদি মন চাই তুমি ক্লাস করলা বন্ধ রাখতে পারো, আবার ক্লাসটাকে ওপেনও করতে পারো। বোঝা গেছে বাচ্চারা? সবাইকে এ পর্যন্ত ক্লিয়ার? আমাকে একটু জানাও। হ্যাঁ, তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে। ওকে, তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। ওকে, তো সবাইকে ক্লিয়ার এই পর্যন্ত? একটু আমাকে জানাও। আচ্ছা, ইউটিউবেও অনেকেই আছো, নাইস ক্লাস, থ্যাংক ইউ। তো সবাই একটু তোমরা যারা আছো ফেসবুকে বেশি থাকো, ফেসবুকের কমেন্টগুলোই দেখছি। বাচ্চারা সবাই একটু ফেসবুকে বেশি থাকো। ওকে 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 স্যার। আচ্ছা, তো মোটামুটি সবাই বুঝতে পেরেছ। ঠিক আছে, তো আমরা মাল্টিমিডিয়ার ধারণা কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা, তো এই জিনিসটা আমি আগেই বলে ফেলেছি যে আমাদের এখন টাইপরাইটারের পরিবর্তে কম্পিউটারটা সেটাকে রিপ্লেস করে ফেলেছে আর কি, তাই না? তারপর চিত্র বা গ্রাফিক্সটা কি এটা আমরা জানি, চিত্র এঁকে, ছবি এঁকে, এইগুলো জিনিস তোমরা একটু রিডিং পড়ে নিলেই পারবা। এই জিনিসগুলো আমি দেখাচ্ছি না। ভিডিও বা অ্যানিমেশন এগুলো আর কিছুই না, ছবিরই আলাদা একটা ভার্সন। এই ভিডিও আর এবং অ্যানিমেশন এগুলো তোমরা পারবা। ঠিক আছে, তো এগুলো আমি আর দেখাচ্ছি না আর কি। শব্দ বা অডিও এই জিনিসগুলো ইজি আছে। তারপরে শিক্ষার উপকরণ হিসাবে আমি যদি বলি, তো মাল্টিমিডিয়াটা আসলে সবচেয়ে বেশি আমার কাছে যেটা মনে হয় কাজে দেয় সেটা হলো শিক্ষার ক্ষেত্রে, তাই না? কারণ আমরা যদি দেখি, এই যে দেখো আমরা যে ক্লাস নিচ্ছি, এই যে পাওয়ার পয়েন্টে নিচ্ছি, এই মাল্টিমিডিয়ার মাধ্যমেই কিন্তু আমরা ক্লাসটা নিতে পারতেছি, তাই না? আমরা সুন্দর সুন্দর টেক্সট, বর্ণ বা আরও অনেক কিছু ক্রিটিক্যাল জিনিস থাকলেও সেটা কিন্তু আমরা বিভিন্ন সুন্দর চিত্রের মাধ্যমে দেখাতে পাচ্ছি। তো এই মাল্টিমিডিয়াটা কিন্তু আমাদের শিক্ষার ক্ষেত্রেও বেশ বড় একটা কি করেছে, ভূমিকা রেখেছে আর কি। তো এই জিনিসগুলো তোমরা ইনশাল্লাহ পারবা। আচ্ছা, এখানে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা, বাংলাদেশের একটা সময়ের বিভিন্ন ধরনের শিক্ষামূলক সফটওয়্যার রয়েছিল, তো এগুলোর নামগুলো একটু তোমরা একটু মনে রাখবা। এগুলো অনেক আগের, এগুলো আগে সিডি বা ডিক্সের মাধ্যমে দেওয়া হতো আর কি। বাংলাদেশের মাল্টিমিডিয়া সফটওয়্যার প্রস্তুত করা কেবল শুরু হয়েছে, এগুলো অনেক আগের, অনেক আগের। এখন তো আমরা অনেক আপডেট হয়েছি, এগুলো এখন আমরা গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাই, বাট একটা সময় ছিল এগুলো তখন মনে করো যে বিভিন্ন ধরনের ডিক্সের মাধ্যমে আমাদেরকে দেওয়াতে হতো। ঠিক আছে, আচ্ছা, আজকে তোমাদের জন্য আমি এমসিকিউ রাখি নাই বাচ্চারা। এমসিকিউ মোটামুটি এর উপরে আমি আরেকটা একটা ক্লাস নিব ভেবেছি। তো আজকে তোমাদের আগে থিওরিটিক্যাল যে ব্যাপারগুলো আছে সেই থিওরিটিক্যাল ব্যাপারগুলো রেখেছি। ওকে, তোমাদের আরও একটা ক্লাস নিব আমি, হয়তো এই লাইভগুলো যাওয়ার পরে আবার একটা লাইভ নিব, সেখানে তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করাবো। এবং তোমাদের ক্লাসে কিন্তু আমি অলরেডি এমসিকিউ প্র্যাকটিস করানো শুরু করে দিব নেক্সট ক্লাসগুলো থেকে। ঠিক আছে, তোমরা যারা ক্লাস করবা তাদের ক্লাসে আমি এমসিকিউ এবং এসকিউ শুধু প্র্যাকটিস করাবো এখন থেকে। ওকে, তো প্যারা নিও না। ওকে, আচ্ছা আচ্ছা, তো এই পর্যন্ত আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ। আচ্ছা আচ্ছা, বিনোদন, বিজ্ঞান, গেমস এগুলোও তোমরা পারবা, অ্যানিমেশনটাও জানো তোমরা। আচ্ছা, এখন আসো আমাদের আর একটা সফটওয়্যার। আচ্ছা, আমার একটা কথা একটু তোমাদের বলি, আমাদের যে মাল্টিমিডিয়া রয়েছে সেই মাল্টিমিডিয়া এবং গ্রাফিক্সে তোমাদের তিনটা সফটওয়্যার নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কীভাবে তৈরি করতে হয়, মানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করা বুঝিয়েছে। তারপরে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই তিনটা নিয়ে তোমাদের কাজ করা হয়েছে। ওকে, তো এই জিনিসটা একটু তোমরা একটু ভালোভাবে একটু শোনো।
এই জিনিসটা, এই অধ্যায়টা সম্পূর্ণটুকুই মোটামুটি আমরা যদি বলি এটা একটা প্র্যাকটিক্যাল অধ্যায়। তো এই অধ্যায়টা কিন্তু আমি বেশ বড় আকারে যারা ক্লাস করেছো তাদের করিয়েছি, তোমরা যারা নিয়মিত ক্লাস করেছো আমি প্র্যাকটিক্যাল সহ করিয়েছি। এখন তোমাদের যদি আরও মনে হয় যে এই অধ্যায়টা আবারও আমাদের প্র্যাকটিক্যাল লাগবে, তো আমি এটা আবারও নিব, তোমাদের সমস্যা নেই। সামনে MCQ SQ করাবো, তখনও এটার যদি বলো তোমাদের প্র্যাকটিক্যাল লাগবে সেটা প্র্যাকটিক্যাল আমি করাবো। বাট যারা এখনও আমাদের কোর্সে ভর্তি হও নাই তারা যদি চাও তারা কমেন্ট করে জানাইতে পারো যে স্যার এই অধ্যায়ের উপরে একটা ওয়ান শট ক্লাস নিয়েন, যেটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল জিনিস থাকবে। আমি প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল দুইটাই জিনিস দেখাবো, মোটামুটি 2 ঘন্টার মতন ক্লাস লাগবে আর কি এই সম্পূর্ণ অধ্যায় যদি আমি শেষ করতে চাই। ওকে, তো দেখো প্রেজেন্টেশন সফটওয়্যার কি? যে সকল সফটওয়্যার দ্বারা সাধারণত আমরা উপস্থাপনা করে থাকি সেগুলোকে আমরা বলে থাকি প্রেজেন্টেশন সফটওয়্যার, ঠিক আছে? তো তোমাদের এখানে বইয়ে 3টা প্রেজেন্টেশন সফটওয়্যারের নাম বলা আছে। একটা হলো পাওয়ার পয়েন্ট, পিকাসা এবং আরেকটা হলো ইমপ্রেস। এই 3টাই কি, এইটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করতে পারবো। তো তোমাদের মেইনলি পাওয়ার পয়েন্টটা বেশি জনপ্রিয় হওয়াতে এই পাওয়ার পয়েন্ট নিয়েই কাজ করা হয়েছে, ঠিক আছে? আমাদের যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আছে এটাই আমরা শিখবো আর কি। তো পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা কি? যে সফটওয়্যার দ্বারা আমরা বিভিন্ন ধরনের উপস্থাপনা তৈরি করে থাকি বা প্রেজেন্টেশন দিয়ে থাকি সেগুলোকে বলা হয় পাওয়ার পয়েন্ট সফটওয়্যার। যেমন ধরো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই যে আমাদের এই তোমরা যে স্লাইডগুলো দেখতে পাচ্ছ, মানে পিডিএফটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়েই বানানো। তোমরা যখন বড় হবা, ইউনিভার্সিটিতে উঠবা, বিভিন্ন ধরনের গবেষণা করবা, এগুলো কিন্তু তোমাদের পাওয়ার পয়েন্ট স্লাইড বা এখন তো আরও আপডেট ক্যানভা রয়েছে, এগুলো দিয়ে তোমাদের তৈরি করতে কিন্তু হবে। তো এই জিনিসগুলো জানা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আশা করি বুঝেছ। তো দেখো এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে, যেমন প্রেজেন্টেশনের এক একটি অংশকে আমরা স্লাইড বলে থাকি। সাধারণত আমাদের এই যে ধরো এটা পাওয়ার পয়েন্টে তৈরি করছি, সেই ক্ষেত্রে তার প্রত্যেকটা পেজকে আমরা বলে থাকি স্লাইড। ওকে, মনে রাখবা প্রেজেন্টেশনের এক একটি অংশ বা এক একটি পেজকে আমরা বলে থাকি স্লাইড। ওকে, এই জিনিসটা একটু মনে রাখবা। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, একটি প্রেজেন্টেশনে একাধিক স্লাইড থাকতে পারে। পেজে একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে আমরা হ্যান্ড আউটস বলা হয়। সাধারণত অনেকগুলো পেজকে যদি আমি একটি পেজে নিয়ে আসি সেটাকে আমরা বলে থাকি হ্যান্ড আউটস। অনেকগুলো পেজকে যদি আমরা একটি পেজে নিয়ে আসি সেটাকে বলা হয় হ্যান্ড আউটস। আমি তোমাদের প্র্যাকটিক্যালি দেখিয়েছিলাম, তোমাদের যারা ক্লাস করেছো আশা করি মনে আছে তোমাদের। তো এই জিনিসটা আপাতত আজকে থিওরিটিক্যাল জিনিসগুলোই আমি দেখাচ্ছি, প্র্যাকটিক্যালগুলো তোমাদের আমি হয়তো অন্য এক সময় দেখাবো, ঠিক আছে? কারণ আজকে প্র্যাকটিক্যাল না, আজকে শুধু আমি থিওরিটিক্যাল জিনিসগুলো দেখাচ্ছি। তো জিনিসটা খুবই সিম্পল, যে পেজে একাধিক যদি পেজগুলো থাকে, একাধিক পেজগুলোকে তুমি যখন একটা পেজে নিয়ে আসবা সেটাকে আমরা বলে থাকি কি, আমাদের হ্যান্ড আউটস। ওকে, তো এই জিনিসটা একটু মনে রাখবা আর কি, MCQ এর জন্য গুরুত্বপূর্ণ। আর দেখো আরেকটা কথা রয়েছে, তোমাদের স্লাইড লেআউটস, এই জিনিসটা রয়েছে। আসলে স্লাইড লেআউটটা কি, সাধারণত আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডগুলো কীরকম হবে এই জিনিসটা একটা খসড়া মডেল তোমরা যদি আগের থেকে ঠিক করে নাও সেটাকে আমরা বলে থাকি স্লাইড লেআউট। সাধারণত আমরা যে পাওয়ার পয়েন্ট তৈরি করব সেই পাওয়ার পয়েন্টটা কীরকম হবে, সেটা কতটা পেজের হবে, তার ফন্টগুলো কেমন হবে, বা এক একটা পেজের মডেল কেমন হবে, এই জিনিসটা আমরা আগের থেকে যদি তৈরি করে নিই বা ভেবে নেই মনে বা খাতা কলমে, সেটাকে আমরা বলে থাকি স্লাইড লেআউট। তোমরা যদি পাওয়ার পয়েন্টে যাও সেখানে পাশেও একটা অপশন রয়েছে স্লাইড লেআউট, অনেকগুলো অপশন দেওয়া থাকে। তো তোমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার? একটু আমাকে জানাও। সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, করতে পারো ফারহানা ইমরোজ, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমাকে বলো এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার নাকি, আমাকে একটু জানাও তোমরা। সবাই কি ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, সবাই একটু জানাও সবাই কি ক্লিয়ার নাকি। ওকে, ক্লিয়ার। ওকে, তো তোমরা 10-এর যারা বাচ্চা কাচ্চা আছো তারা কি আছো নাকি সবাই 9-এর? বলো 10-এর কে কে আছো একটু আমাকে জানাও। কারণ তোমাদের জন্য এই পরের অধ্যায়টা আমি রেখেছি, প্রোগ্রামিং তোমাদের জন্য। প্রথমে এই অধ্যায়টা দিতে চেয়েছিলাম না, বাট পরে ভাবলাম তোমাদের তো এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরা অনেকেই এই অধ্যায়ে বেশ প্রবলেম ফেস করো। তো এই জন্য প্রোগ্রামিং অধ্যায়টা রেখেছি। আচ্ছা, মোহাম্মদ রহিম মামুন, কোন ব্যাপারটা বুঝো নাই বাবা একটু আমাকে জানাও, ঠিক আছে? যে এই জিনিসটা স্যার আমি বুঝি নাই, তাহলে আমি তোমাকে ওই জিনিসটা ক্লিয়ার করে দেবো। ওকে, মোটামুটি সবাই বুঝেছো, আর যে বুঝো নাই সে একটু জানাও যে ভাইয়া আমি এই টপিকটা বুঝি নেই, তো আমি তোমাকে
2 আর 3 চ্যাপ্টার না ভাইয়া, আজকে 2 আর 3 চ্যাপ্টার থাকবে না। আর মামুন তুমি কোন জিনিসটা বুঝো না একটু আমাকে জানাও। ওকে ওকে, তো 10 আমি পেয়ে গেছি হাসান মাহমুদকে। আচ্ছা মামুন, সেটাই আমি বললাম, তুমি কোথায় বুঝো নাই মোহাম্মদ রহিম মামুন, সেটা একটু আমাকে জানাও, আমি তোমাকে সেটা বুঝিয়ে দিব। ওকে আচ্ছা, তুমি যদি এখানে দেখো, এখানে মোটামুটি হ্যান্ড আউটস আমি বুঝিয়েছি। হ্যান্ডস আউটস মানে অনেকগুলো পেজের সমষ্টি। সাধারণত এমন হয়, ধরো তোমার সামনে অনেকগুলো বক্তা রয়েছে, তো সেই যে বক্তাগুলো রয়েছে, সেই বক্তা না সরি শ্রোতা, বক্তা তো যে বলে, শ্রোতা যারা শোনে। সাধারণত আমরা যখন প্রেজেন্টেশন দেই, সামনে অনেকগুলো শ্রোতা থাকতে পারে। তো সেই শ্রোতাগুলোকে মাঝে মাঝে তুমি কী বিষয়ে প্রেজেন্টেশন দিচ্ছ, তো তার একটা শর্ট ফর্ম দিতে হয়। তো এই জন্য অনেকগুলো পেজকে একটা পেজে রাখা যায়, যেটাকে আমাদের বলা হয় হ্যান্ড আউটস আর কি। ওকে, এই আর কি। আর আরেকটা হলো প্রেজেন্টেশনের প্রত্যেকটা পেজকে, সাধারণত পাওয়ার পয়েন্ট যে সফটওয়্যার রয়েছে তার প্রত্যেকটা পেজকে আমরা বলে থাকি স্লাইড। এই তো ঠিক আছে। ওকে, তো মোহাম্মদ রহিম মামুন, আশা করি ক্লিয়ার তুমি। আর স্লাইড লেআউট মানে তোমার যে পাওয়ার পয়েন্টটা আছে সেটা কীরকম নকশা হবে বা কীরকম দেখা যাবে, এই ব্যাপারটাকে আমাদের বলা হয় স্লাইড লেআউটস। ওকে ঠিক আছে, তো আশা করি তোমরা ক্লিয়ার। এখন আসো তোমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, প্রোগ্রামিং। এই অধ্যায়টা বেশ ইন্টারেস্টিং একটা অধ্যায়, কারণ এই অধ্যায়ে তোমরা প্র্যাকটিক্যালি প্রোগ্রামিংয়ের সাথে পরিচিত হচ্ছ। তোমাদের প্রোগ্রামিংয়ের ফার্স্ট যদি কেউ করে থাকো, এখান থেকে তোমাদের শুরু হবে প্রোগ্রামিং, পাইথন দিয়ে। তা আবার বর্তমান পৃথিবীতে সবচাইতে ডিমান্ডেবল একটা ল্যাঙ্গুয়েজ পাইথন, তাই না? তো এই পাইথন সম্পর্কে আজকে আমরা একটু ছোটোখাটো জিনিস জানবো। ওকে আচ্ছা, তো আশা করি সবাই ক্লিয়ার হয়েছ। ওকে ওকে, তো বাচ্চারা এই জিনিসটা একটু তোমরা একটু সবাই একটু খেয়াল করো সবাই, ঠিক আছে? আমরা আচ্ছা, কারো যদি কোনো পার্সোনাল কমেন্টস থাকে সেটা একটু পরে দাও, আমি এই জিনিসটা পড়ানোর পরে তোমাদের সেই কমেন্টসগুলা নিব, ঠিক আছে? আচ্ছা, তো আমি আগে প্রোগ্রামিংটা শেষ করে নেই, কারণ আমাদের মেইন টপিকটা আগে শেষ করতে হবে, তারপরে তোমাদের যে কমেন্টগুলো আছে সেগুলো আমি নিচ্ছি। ওকে, তো এখান থেকে একটু খেয়াল করো, প্রোগ্রামিংটা কি? সাধারণত কম্পিউটার এর সাথে আমরা যে ভাষায় কথা বলে থাকি, সেই ভাষাকে আমরা বলে থাকি, বা সেই ভাষাগুলোকে লেখাকে আমরা বলে থাকি প্রোগ্রামিং, ঠিক আছে? তো দেখো, প্রোগ্রামিংয়ে দুইটা জিনিস আছে। প্রোগ্রামিংয়ে আমরা যদি বলি, প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস থাকে। একটা হলো আমাদের মেশিন এবং আরেকটা হলো আমাদের কোড। একটা কি বাচ্চারা? একটা হলো আমাদের মেশিন এবং আরেকটা হলো আমাদের কোড। ওকে, মেশিন তোমাদের যে কোনো জিনিস হতে পারে, তোমাদের কম্পিউটার হতে পারে, তোমাদের ল্যাপটপ হতে পারে, বা তোমাদের ম্যাকবুকও হতে পারে। এবং কোড তোমাদের অনেকগুলো ভাষা হতে পারে, জাভা স্ক্রিপ্ট হতে পারে, পাইথন হতে পারে, C++ হতে পারে, সি হতে পারে, C# হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে। ওকে, তো তোমরা যদি একটু খেয়াল করো বাচ্চারা, যে আমাদের এই যে মেশিন রয়েছে, মেশিনের ভেতর আমাদের দুইটা অংশ রয়েছে, মানে প্রোগ্রামিংয়ের ভেতর আমাদের দুইটা অংশ রয়েছে। একটা হলো আমাদের মেশিন এবং আরেকটা হলো কোড। তাহলে কোডটা কি? কোডটা হলো সাধারণত যে ভাষা দ্বারা তোমরা কম্পিউটারের সাথে কথা বলো, সেই ভাষাগুলোকে আমাদের কোড বলা হয়ে থাকে, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো, এই যে পাইথন কোড রয়েছে, এই কোডটা কিন্তু কম্পিউটার বুঝে না। কারণ কি? কম্পিউটার বুঝে শুধু দুইটা লেখা, 0 এবং 1। ওকে আচ্ছা, খেয়াল করো, কম্পিউটার কি বোঝে? 0 আর 1। তাহলে 0 কি স্যার এবং 1 কি? 0 মানে হলো লো ভোল্টেজ এবং 1 মানে হলো হাই ভোল্টেজ। মানে কম্পিউটারকে তুমি যদি হাই ভোল্টেজ দাও তাহলে সে কাজ করে, এবং লো ভোল্টেজ দিয়ে কাজ করে না। তাহলে এই যে কোড আছে বা কম্পিউটারের ভাষা রয়েছে, এগুলো কি ভাষা? এগুলো হলো খুবই সিম্পল ভাষা। মানে এই ভাষাগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন কম্পিউটারের সেটাকে অনায়াসে মেশিন কোডে রূপান্তর করা যায়, এবং সেই মেশিন কোড হলো 0 আর 1, যে কোডটা দ্বারা কম্পিউটার বুঝে যে কম্পিউটারকে তুমি কি কাজ করাতে চাচ্ছ। ব্যাপারটা বোঝা গেছে আশা করি, তাই না? তো দেখো, এই কোডের আমাদের যে কোড রয়েছে, এই কোডটা যেহেতু খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের মেশিন বুঝে না, তো এই জন্য এটাকে ট্রান্সলেট করার জন্য কম্পিউটারের ভেতর ট্রান্সলেটর থাকে। তো এই ক্ষেত্রে দুইটা ট্রান্সলেটরের কথা বলা আছে, আমাদের কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। এই দুইটা হলো ট্রান্সলেটর, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। সাধারণত পাইথনের ক্ষেত্রে আমাদের এই ইন্টারপ্রেটারটা ব্যবহার করা হয়। আমাদের যে পাইথন রয়েছে, এই পাইথনের ক্ষেত্রে আমাদের এই ইন্টারপ্রেটার ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে?
কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের দুইটাই ট্রান্সলেটর, এই দুইটার কাজটা আলাদা যদি আমি বলি আর কি। কম্পাইলার সাধারণত অনেকগুলো ইনস্ট্রাকশন মানে অনেকগুলো কোডকে একত্রে রান করে, এবং ইন্টারপ্রেটারটা প্রত্যেকটা লাইন বাই লাইন কোডগুলোকে একটা 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 করে ধরে নিয়ে কাজ করে, মানে একটা একটা লাইন নিয়ে কাজ করে। তো পাইথন একটা একটা লাইনগুলোকে মেশিন কোডে রূপান্তর করে। ঠিক আছে, তো এই পর্যন্ত কি তোমরা সবাই বুঝেছো? আমাকে একটু জানাও। ওকে, তো এই পর্যন্ত কি সবাই সবাইকে এই পর্যন্ত বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। ওকে, সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার? বলো, সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার? আমাকে একটু জানাও। ওকে, সবাই কি এই পর্যন্ত বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। ওকে, তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের এই যে কম্পিউটার থাকে, মানে আমাদের প্রোগ্রামিংয়ে কি কি জিনিস থাকে, বেসিক জিনিসগুলো আমরা দেখলাম। সেখানে আমাদের থাকে মেশিন থাকে এবং আমাদের থাকে কোড থাকে, তাই না? তো এই জিনিসটা আমি আশা করি তোমাদের সবাই ক্লিয়ার। ওকে, আচ্ছা, তো আমরা মোটামুটি এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আচ্ছা, তোমার একটা কথা বলি, আমি সব কিছু এখানে ইংলিশে রেখেছি, কারণ হলো ইংলিশটা বোঝা সহজ প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, বাংলাতে যদি বুঝাই তাহলে সেটা আর একটু কঠিন হয়ে যায়। তো যদি একটু দেখো, হোয়াট ইজ পাইথন? পাইথন ইজ এ সিম্পল অ্যান্ড ইজি। এটা কেন বলা হয়েছে? কারণ হলো পাইথনের ল্যাঙ্গুয়েজটা একদম ইংরেজি ল্যাঙ্গুয়েজের মতন। ঠিক আছে, তোমরা যে ইংলিশ দেখো না, ইংরেজি যে ভাষা রয়েছে সেই ইংরেজি ভাষার মতোই আমাদের এই পাইথন। ওকে, তো একটু যদি খেয়াল করো, এই পাইথন একদম ফ্রি এবং ওপেন সোর্স। ফ্রি এবং ওপেন সোর্স মানে কি? এটা একদমই ফ্রি, তোমরা যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে এটা ইউজ করতে পারো। এটা ইউজ করতে তোমাদের কোনো টাকা পয়সা লাগে না। ওকে, তারপরে দেখো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। সাধারণত আমাদের মাত্র যে বললাম মেশিন ল্যাঙ্গুয়েজ, এবং এই যে মেশিন ল্যাঙ্গুয়েজ রয়েছে, এই মেশিন ল্যাঙ্গুয়েজটাকেই কিন্তু লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, এবং যে ভাষাটা মানুষেরা সহজে বুঝতে পারে সেটাকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো এখানে দুইটা জিনিস একটু মনে রাখবা। সাধারণত আমাদের কম্পিউটারে যে ভাষাগুলো রয়েছে সেটাকে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজও বলতে পারি। লো লেভেল ল্যাঙ্গুয়েজ হলো যেগুলো মেশিন বুঝতে পারে খুব সহজে, সেগুলোকে আমাদের বলা হয়। এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হলো আমরা যারা হিউম্যান রয়েছি, মানুষ রয়েছি, তারা যে ভাষাটা সহজে বুঝতে পারি সেটাকে আমরা বলতে পারি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবং এই পাইথনটা তৈরি করেছেন ডেভেলপার বাই গিডো ভ্যান রুসম। ঠিক আছে, গিডো ভ্যান রুসমটা কে ছিল? এই গিডো ভ্যান রুসম হলো মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার, যার একটা স্পেশাল উপাধিও তাকে দেওয়া হয়েছে। ইনি সর্বপ্রথম এই পাইথন ল্যাঙ্গুয়েজটা আবিষ্কার করেন, যিনি বর্তমানে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করছেন আর কি। এবং এটা পোর্টেবল। পোর্টেবল বলতে কি বোঝানো হয়েছে? এটা যে কোনো ডিভাইস, যে কোনো ডিভাইসেই এটা কাজ করতে পারে। তোমাদের ম্যাক হোক, অ্যাপেল হোক, তারপরে উইন্ডোজ হোক বা লিনাক্স হোক, সব জায়গায় এই পাইথনটা তোমরা ইউজ করতে পারবা। তো এই পর্যন্ত ক্লিয়ার? বলো। ওকে, ফারহানা ইমরোজ, তোমার অ্যান্সারটা আমি ক্লাসের শেষে দিচ্ছি। ওকে, আগে আমি এই টপিকটা ক্লিয়ার করে নিই। ওকে, তারপরে তোমার অ্যান্সারটা দিচ্ছি। তো এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার নাকি? আমাকে একটু জানাও। সবাই কি ক্লিয়ার বাচ্চারা? এই পর্যন্ত একটু আমাকে জানাও। ওকে, মোটামুটি আমরা সবাই বুঝতে পেরেছি, সাবাস। আচ্ছা, তারপরে দেখো। আচ্ছা, তো এটা হলো আমাদের ফার্স্ট প্রোগ্রাম। তোমরা যদি এই প্রোগ্রামটা দেখো, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড আমি লিখে রেখেছি। তো প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড তোমরা দেখতেই পাচ্ছ। সাধারণত প্রিন্টটা হলো বাচ্চারা, এই যে প্রিন্ট আছে, এটা হলো আমাদের একটা রিজার্ভ কিওয়ার্ড
বা এটাকে আমরা একটা ফাংশনও বলতে পারি। এবং এই রিজার্ভ কিওয়ার্ড বা ফাংশন এটার কাজ হলো কোনো কিছুকে স্ক্রিনে প্রদর্শন করা। তোমরা যখন আরেকটু ডিপে যাবা বা যখন আমার এই প্রোগ্রামিংয়ের ক্লাসটা করবা সম্পূর্ণ, তখন এই জিনিসগুলো তোমাদের আমি ফুল ডিটেলসে বুঝাবো। আপাতত জাস্ট এইটুকু মনে রাখো যে আমাদের যে প্রিন্ট আছে এটার অর্থ হলো কোনো কিছু স্ক্রিনে প্রদর্শন করা বা দেখানো। ঠিক আছে, এতটুকু জানলেই হয়েছে আর কি। তো আমরা ইনশাল্লাহ এই জিনিসগুলো রান করে করেও দেখবো, সমস্যা নাই। তারপরে দেখো পাইথনে আমরা বিভিন্ন ধরনের ক্যারেক্টার সেট ব্যবহার করতে পারি। যেমন পাইথনে তোমরা এ থেকে জেড পর্যন্ত যে কোনো কিছু ব্যবহার করতে পারো, এ টু জেড, এ থেকে ছোট হাতের জেড ব্যবহার করতে পারো। তারপরে ডিজিট ব্যবহার করতে পারো 0 থেকে 9, এবং লেখা এ থেকে ছোট হাতের বড় হাতের সব লেখা লিখতে পারো। তারপরে স্পেশাল সিম্বল রয়েছে প্লাস মাইনাস ইচ ব্যবহার করতে পারো। তারপরে বিভিন্ন ধরনের স্পেস তোমরা ব্যবহার করতে পারো, ট্যাব তোমরা ব্যবহার করতে পারো। তারপরে আদার ক্যারেক্টার সেট পাইথনে আস্কি এবং ইউনিকোডে ব্যবহার করতে পারো। আস্কি আর ইউনিকোড সাধারণত কি, এটা হয়তো অনেকেই জানো না, এটা আমি একটু ছোট্ট করে যদি বলে দেই। আস্কি আর ইউনিকোড হলো সাধারণত পৃথিবীতে তো অনেক ভাষা রয়েছে, যেমন বাংলা ভাষা, এগুলো তো কম্পিউটার বুঝে না। তো এই আস্কি এবং ইউনিকোড হলো এই ভাষাগুলোর একটা নির্দিষ্ট নাম্বার দেওয়ার একটা সিস্টেম আমরা বলতে পারি, আস্কি এবং ইউনিকোড। ঠিক আছে, তো এর জন্যই আমরা পাইথনেও বাংলা লেখা স্ট্রিংয়ের মাধ্যমে লিখতে পারি। স্ট্রিংটা কি এটা তোমরা পরবর্তীতে জানতে পারবা। সাধারণত সেকেন্ড কোটেশন বা ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতর আমরা যখন কোনো ওয়ার্ড লিখি সেটাকে আমরা বলে থাকি স্ট্রিং। তোমরা সামনে জানতে পারবা, আমাদের স্ট্রিং হয়তো সামনে আছে আর কি। আচ্ছা, তো ক্যারেক্টার অ্যাজ পার্ট অফ ডেটা অল রিটারেস, তো তোমরা যে কোনো ধরনের ক্যারেক্টার কিন্তু এখানে ব্যবহার করতে পারো, প্যারা নাই। এবং আস্কি এবং ইউনিকোডের ব্যাপারে আমি এখানে লিখেও দিয়েছি, তো তোমাদের এখানে সমস্যা নেই। আস্কির অর্থ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড, এবং আমাদের যে ইউনিকোড রয়েছে এর অর্থ হলো ইউনিভার্সাল ক্যারেক্টার ইনকোডিং। ওকে, তো এই জিনিসগুলো একটু মনে রাখবো আর কি। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জেস, আর ইউনিকোডেড ফুল ফর্ম হলো ইউনিভার্সাল ক্যারেক্টার ইনকোডিং। তো এগুলো সাধারণত যেটা বললাম, আমাদের যে আমরা যে বিভিন্ন ধরনের বর্ণ ব্যবহার করি, এই বর্ণগুলোকেও 0 আর 1-এ কনভার্ট করে আমাদের এই সিস্টেমটা। ঠিক আছে, তো আমরা পাইথনে আস্কি বা আমেরিকান ইউনিকোড যে কোনো কিছুই ব্যবহার করতে পারি। ওকে, তো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার বাচ্চারা, সবাইকে এই পর্যন্ত বুঝতে পেরেছো? আচ্ছা, পাইথনটাই তো বুঝাইলাম বাবা, যে পাইথন কি, পাইথন একটা সিম্পল এবং ইজি ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে কি, দেখো প্রোগ্রাম বলতে কি বুঝায়, যখন তুমি কোড করছো মানে কম্পিউটারের ভাষা লিখছো, তখন সেটাকে আমরা বলে থাকি প্রোগ্রামিং করা। ঠিক আছে, মানে কম্পিউটারের ভাষাগুলো এই যে আমরা লিখছি সেটাকে বলা হয় আমরা প্রোগ্রামিং করা বা প্রোগ্রাম করা। ওকে, এবং কোডিং, এই যে আমরা যে ভাষাগুলো কথাগুলো লিখি, মানে কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে যেমন পাইথন, জাভাস্ক্রিপ্ট, এগুলো যে সিনটেক্সগুলো রয়েছে এগুলোকে লেখাগুলোকে বলা হয় কোডিং। এবং এই কোডিংগুলো তুমি যখন একের পর এক লিখতে যাচ্ছ বা লিখতেছো, এই সবগুলোকে বলা হয় প্রোগ্রামিং করা। ঠিক আছে, সোজা কথায় বলতে পারো প্রোগ্রামিং বলতে কি বুঝায়, প্রোগ্রামিং বলতে বোঝায় কম্পিউটারের ভাষা দিয়ে কম্পিউটারের সাথে কথা বলা। এবং পাইথন হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, সি, সি প্লাস প্লাস, সি শার্প, পাইথন, জাভাস্ক্রিপ্ট, এরকম অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে, টাইপ স্ক্রিপ্ট, এরকম অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে। ক্লিয়ার হয়েছে এখন? ওকে ওকে, ভেরি গুড। আশা করি এখন ক্লিয়ার হয়েছে সবাই আমাদের এই পাইথনটা কি নিয়ে। আচ্ছা, এখন আসো আমরা পাইথনের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা রয়েছে, মানে এই যে কম্পিউটারের যে ভাষাটা আছে পাইথন, তাই না, এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে এর একটা সিনটেক্স নিয়ে আমরা একটু জানবো। কি নিয়ে? সিনটেক্স নিয়ে আমরা জানবো। তার সর্বপ্রথম সিনটেক্স হলো একটা ভ্যারিয়েবল। কি বাচ্চারা? একটা ভ্যারিয়েবল। ঠিক আছে, দেখো ভ্যারিয়েবল মানে কি। আচ্ছা, তোমরা ধরতে পারো ভ্যারিয়েবল একটা পাত্র। তোমরা এই পানির যে বোতলটা আছে সেটা হয়তো দেখতে পাচ্ছ, তাই না? এই পানির বোতলের ভিতর কিন্তু পানি আছে। ধরে নাও আমাদের যে মেমোরিগুলো থাকে, আমি যদি একদম প্র্যাকটিক্যালভাবে একটু বুঝাই, ধরে নাও এটা হলো আমাদের মেমোরি। কি বাচ্চারা? মেমোরি। তো এই মেমোরিতে আমরা মেমোরির যে জায়গাগুলো থাকে তাকে আমরা ফাঁকা জায়গা, ফাঁকা খালি স্লটের সাথে তুলনা করতে পারি। তো আমি যদি একটা স্লটের নাম দেই এ, এটা একটা খালি প্লেট, এখানে আমি একটা ভ্যালু রাখবো, ধরো আমরা রাখলাম 10।
ঠিক আছে, কি রাখলাম 10। তার মানে আমাদের মেমোরির একটা জায়গা যার নাম হয়ে গেল এ এবং তার ভ্যালু বা মান হয়ে গেল 10। ভ্যারিয়েবল বলতে বোঝায় যেখানে আমরা সাধারণত কোনো মান রেখে দেই, কোনো ভ্যালু অ্যাসাইন করি। ঠিক আছে, ভ্যারিয়েবল মানে যেটা ভ্যারি করে, কিছু ধারণ করে। তো এইরকম এটাকে বলা হয় আমাদের ভ্যারিয়েবল। এটাকে আমাদের কি বলা হয় বাচ্চারা? ভ্যারিয়েবল বলা হয়ে থাকে। ঠিক আছে, তো ভ্যারিয়েবল কি বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। সবাই কি ভ্যারিয়েবলটা বুঝতে পেরেছো? আচ্ছা, আমি ইউটিউবের কমেন্টগুলো দেখছি না, নো প্রবলেম। আচ্ছা, ইউটিউবের কমেন্টগুলো একটু দেখছি। ইউটিউবে তো তোমরা আমাকে বলো, তোমরা কি ভ্যারিয়েবলটা বুঝতে পেরেছো নাকি? একটু আমাকে জানাও। সবাই কি ভ্যারিয়েবলটা বুঝতে পেরেছো নাকি? আমাকে একটু জানাও। ইউটিউব, ফেসবুক বোধই দেখতে পাচ্ছি। ওকে, হ্যাঁ, পিডিএফ দেওয়া হবে বাবা, পিডিএফ দেওয়া হবে। ওকে, ওকে। দেখো, তোমরা অবশ্যই বীজগণিতে এই ম্যাথগুলো করেছো যে এক্স এর মান 2, ওয়াই এর মান 5, এরকম করেছো না? এগুলোও কিন্তু আমাদের ভ্যারিয়েবল, যেটার মান আমরা যে কোনো কিছু অ্যাসাইন করতে পারি। তো কম্পিউটারের ক্ষেত্রে আসলে বা আমরা এই প্রোগ্রামিং ক্ষেত্রে ভ্যারিয়েবলটা কি দেখো, সাধারণত তোমরা যখন কোডিং করবা মানে কম্পিউটারের ভাষাগুলো লিখবা, সেখানে তোমার অনেকগুলো ডাটা বা বিভিন্ন ধরনের তথ্যগুলো লেখা রাখতে পারে। তো সেই তথ্যগুলো লেখার একটা তো জায়গা লাগবে, তাই না? তো সেই জায়গাটা কি? মেমোরির ফাঁকা জায়গাগুলো। এই যে এই মেমোরির ফাঁকা জায়গাগুলো, ঠিক আছে, এই জায়গাগুলো তুমি ধরো এখানে তথ্যগুলো রাখবা। এখন এই যে মেমোরির ফাঁকা জায়গাগুলো রয়েছে, এইগুলোকে অবশ্যই, যেহেতু তুমি অনেকগুলো তথ্য রাখবা, প্রত্যেকটা তথ্য তুমি কোথায় রাখছো, কোন কোন স্লটে রাখছো তার একটা নাম দিতে হবে। যেমন ধরো আমি দিয়েছি a = 10, আমার আর একটা তথ্য লাগলো, আমি দিলাম b = তোমার 5, এরকম আমি দিলাম, তাই না? তার মানে কি হলো, মেমোরির এই যে ফাঁকা জায়গাগুলো রয়েছে, যাদের আমরা নাম দিচ্ছি, নাম দিয়ে একটা ভ্যালু রাখছি, এগুলোকেই বলা হয় আমাদের ভ্যারিয়েবল, যেটা কোনো মান ধারণ করতে পারে। যেটা কি করতে পারে বাচ্চারা? কোনো মান ধারণ করতে পারে, এবং এই মানটা তুমি চাইলে চেঞ্জও করে দিতে পারো। ঠিক আছে, এবং আর একটা কথা বলে দেই, পাইথন কিন্তু কেস সেন্সিটিভ, মানে পাইথন বড় হাতের এ কে একভাবে চেনে এবং ছোট হাতের এ কে আলাদাভাবে চেনে। এখন কি বুঝা গেছে বাচ্চারা? আমাকে একটু জানাও, এখন কি ক্লিয়ার? ওকে, ভ্যারিয়েবলটা কি এখন বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও, সবাই একটু জানাও। ওকে, ভ্যারিয়েবল কি সবাই বুঝতে পেরেছো? ওকে, ভয়ের কিছু নেই বাবা, কারো কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই অবশ্যই জানাও, সমস্যা নেই। ওকে, তো সবাই কি বুঝা গেছে? ওকে, সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এটা তোমাদের প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান, ভ্যারিয়েবল। ঠিক আছে, 6 নম্বর চ্যাপ্টার, লাস্টের অধ্যায়। সবাই ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। ওকে, ওকে, ঠিক আছে। তো আমরা মোটামুটি এই পর্যন্ত বুঝতে পারলাম আর কি। ওকে, আচ্ছা। তো দেখো, ভ্যারিয়েবল লেখার বেশ কিছু নিয়ম আছে। তো ভ্যারিয়েবলে তোমরা যদি একের অধিক নাম লিখতে চাও, মানে দেখা যায় ভ্যারিয়েবলটা অনেক বড়, তাহলে তোমাদের সেই ক্ষেত্রে আন্ডারস্কোর ব্যবহার করা লাগতে পারে। ঠিক আছে, যেমন ধরো এই যে ভ্যারিয়েবল 1, ভ্যারিয়েবল ফর প্রিন্ট, এরকম আন্ডারস্কোর ব্যবহার করা লাগতে পারে। তারপরে দেখো, আমাদের যে আইডেন্টিফায়ার রয়েছে মানে ভ্যারিয়েবল রয়েছে, তার তোমরা অবশ্যই অবশ্যই মিনিংফুল একটা নাম রাখবা। এবং আরেকটা কথা, ভ্যারিয়েবলের শেষে তোমরা নাম্বার দিতে পারো, বাট ভ্যারিয়েবলের শুরুতে তোমাদের কোনো সময়ই নাম্বার দিয়ে ভ্যারিয়েবলের নাম শুরু করা যাবে না। ভ্যারিয়েবল কোনো সময় প্রথমের দিকে নাম্বার নেওয়া যায় না, এবং ভ্যারিয়েবলে তোমরা কোনো ধরনের স্পেশাল সিম্বল বা সাইনও ব্যবহার করতে পারবে না। এবং আরেকটা কথা, তোমাদের এটার আইডেন্টিফায়ার যে আছে, মানে ভ্যারিয়েবলের যে নামগুলো আমরা রাখবো, সেটা আমরা যে কোনো লেন্থের দিতে পারি। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। আচ্ছা, ওকে, আমাদের ক্লাস অলমোস্ট শেষের দিকে। তো লাস্ট একটা জিনিস আছে, লুপস। ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, লুপস। হোয়াট ইজ দ্য লুপস? আচ্ছা, দেখো, লুপস হলো, আমরা অনেক সময় দেখি না যে আমরা একটা মুভি দেখছি বা একটা গান শুনছি, গানটা আমাদের অনেক ভালো লাগছে, সেটা আমরা বারবার বারবার শুনছি, আমরা যতবার রিপিট করছি সেটা কিন্তু ততবার আমরা শুনতে পাচ্ছি। লুপস বলতে বোঝায় একটা সার্কেলে বারবার একটা জিনিস হওয়া বা ঘোরা। তো ধরো তোমাকে আমি বললাম যে তোমাকে 100টা মেসেজ লিখতে হবে। তো এর দুইটা উপায় রয়েছে প্রোগ্রামিংয়ের মাধ্যমে লেখার। একটা ওই যে আমি
প্রিন্ট যে দেখাইলাম, যে প্রিন্ট করে আমরা কি করতে পারি, সেই লেখাগুলো লিখতে পারি, এই একটা জিনিস। এবং আরেকটা জিনিস হলো আমরা এই লুপ ব্যবহার করতে পারি। আমি আজকে শুধু লুপের একটা বেসিক ধারণা দিব, বেসিক একটা থিওরিটিক্যাল একটা ধারণা দিব। প্র্যাকটিক্যাল আজকে আমি দেখাচ্ছি না। তো তোমরা যদি প্র্যাকটিক্যাল দেখতে চাও অবশ্যই আমাদের কোর্সটা এনরোল করো, এবং সেখানে তোমাদের আমি প্র্যাকটিক্যালি একদম ল্যাপটপে দেখাবো। তো আমি একটু ছোট্ট করে থিওরিটিক্যাল জিনিসটা একটু বলি। আসলে আমাদের এই লুপসটার ক্ষেত্রে কি হয়, আমাদের একটা কন্ডিশন থাকে, ঠিক আছে? কি থাকে বাচ্চারা, এই যে আমাদের একটা কন্ডিশন থাকে। আচ্ছা, আরেকটা কথা একটু বিস্তারিত বলে দেই, একটু যদি খেয়াল করো সবাই, ঠিক আছে? সবাই একটু খেয়াল করো। আমাদের অ্যাট ফার্স্ট আমাদের হয়েল কন্ডিশন লিখতে চাইলে আমাদের হয়েলের একটা রিজার্ভ কিওয়ার্ড থাকে। তো এই হয়েলের কিওয়ার্ডটা আমাদের দিতে হয়, ঠিক আছে? এই যে হয়েলের কিওয়ার্ড, ওকে, হয়েলের কিওয়ার্ড থাকে। এবং আরেকটা থাকে তার পাশে আমাদের কন্ডিশন দিতে হয়। কি দিতে হয় বাচ্চারা? কন্ডিশন দিতে হয়। তো হোয়াইল হলো একটা রিজার্ভ কিওয়ার্ড, যেটা সাধারণত আমরা হোয়াইল লুপ ব্যবহার করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এবং তারপরে আমাদের কন্ডিশন দিতে হয়। এই কন্ডিশনটা আমাদের কি, তোমাদের যে কোনো কিছু যদি কাজ করাতে হয় সেই ক্ষেত্রে তোমার একটা নির্দিষ্ট কন্ডিশন দিতে হবে। এবং যতক্ষণ এই কন্ডিশনটা ট্রু হবে, তুমি এই যে সেমিকোলন দিয়ে তোমরা যে কোনো কাজ কি করাতে পারবা, এটা ঠিক করাইতে পারবা, ঠিক আছে? তো এই জিনিসটা একটু তোমরা মনে রাখবা, যে আমাদের যতক্ষণ এই কন্ডিশনটা সত্য হবে ততক্ষণ আমাদের এই কাজটা করতে থাকবে, ওকে? ট্রু দ্বারা আমরা করতে পারবো, মানে আমাদের কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ আমরা কোলন লাগিয়ে আমরা এই কাজটা করতে পারবো। ব্যাপারটা কি বোঝা গেছে? যে আমাদের এই যে কন্ডিশন আছে, এই কন্ডিশনটা যতক্ষণ সত্য হবে ততক্ষণ আমরা এটা করতে পারবো, এবং যখনই এই কন্ডিশনটা মিথ্যে হবে তখন আমাদের আর কাজ করা যাবে না। তো এটা ছিল আসলে হয়েল লুপের বেসিক পার্ট। আরও কিছু জিনিস রয়েছে, যেমন এখানে আমাদের আইটারেটর আছে, মানে যেটা আমাদের এই লুপের এই যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটাকে কন্ট্রোল করে। এই জিনিসগুলো আমি তোমাদের একটু ছোট্ট করে যদি বলে দিই আর কি, যদিও আমার কাছে সময় বেশি নেই, 50-এর ভিতর ক্লাসটা শেষ করতে বলে দিয়ে গেছে, কারণ এখানে 8:15 থেকে তোমাদের আর একটা ক্লাস আছে, 9-10-এর জেনারেল ম্যাথ রয়েছে। তো আমি যদি ছোট্ট করে বলে দেই, আমি একটু জাস্ট থিওরিটিক্যাল জিনিসটা একটু বলে দিচ্ছি, যে আমাদের এই যে আমাদের আইটারেটর, মানে এখানে যে কন্ডিশনটা হবে, এই কন্ডিশনটা হয়েল লুপের ক্ষেত্রে আমাদের আলাদাভাবে সেটাকে ডিপেন্ড করার জন্য, মানে এই যে কন্ডিশনটা আছে সেটাকে আমাদের কন্ট্রোল করার জন্য আইটিরেটর দিতে হয়, অর্থাৎ শুরুর মান, যেটা সাধারণত আমাদেরকে এই লুপটাকে কন্ট্রোল করে থাকে, ওকে? এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস থাকে, কিছু কিছু ক্ষেত্রে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে হয়, মানে সংখ্যার মান বৃদ্ধি বা কমাতে হয়, এরকম। তো তোমাদের এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি না দেখালে বুঝবা না। আপাতত জাস্ট হয়েল লুপের এইটুক কনসেপ্টটা তোমরা একটু বুঝো, তাই আনাফ। যে আমাদের হয়েল লুপে লিখতে আমাদের হয়েল কিওয়ার্ড দিতে হয়, তার পাশে আমাদের একটা কন্ডিশন দিতে হয়, এবং এই কন্ডিশনটা যতক্ষণ সত্য হয় ততক্ষণ আমরা কোলন লাগিয়ে আমরা যত পারি সেই কাজটা করাতে পারবো। যখনই কন্ডিশন ফলস হয়ে যাবে এইটা আর চলবে না, ঠিক আছে? তো এইটাকু জানলেই হয়েছে। আমরা এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি করব। তো তোমরা যারা এখনও আমাদের এই কোর্সে ভর্তি হও নাই, আমাদের কোর্সটা এনরোল করে ফেলো, এরকম জিনিসগুলো তোমরা একদম প্র্যাকটিক্যালি দেখতে পারবা, ঠিক আছে? এবং আরেকটা কথা, তোমরা কেউ যদি এটার যে কোনো 3টা করতে পারো তাহলে আমার কাছ থেকে তোমরা একটা গিফটস পাবা, ওকে? একটা গিফট পাবা। তো এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। যদি আমি প্র্যাকটিক্যালি দেখাই নাই, বাট তোমাদের আমি একটু দিলাম আর কি, যে এই জিনিসটা তোমরা একটু যেন করে চেষ্টা করো, ঠিক আছে? যে পারো বা না পারো ব্যাপার না, যারা পারবা তাদের জন্য আমার পক্ষ থেকে একটা গিফট থাকবে, এবং যারা পারবা না তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক বেশি দোয়া থাকবে, ওকে? আচ্ছা, তো বাচ্চারা তোমরা কি এই পর্যন্ত সব কিছু বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও, তোমাদের কমেন্টগুলো আমি দেখছি এখন।
ওকে, আচ্ছা, একটা বাচ্চা আমাকে কমেন্ট করেছিল যে স্যার, কোয়ান্টাম কম্পিউটার এবং সাধারণ কম্পিউটারের ভিন্নতার কারণ কি? আসলে দেখো, কোয়ান্টাম কম্পিউটার এবং সাধারণ কম্পিউটারের ভিন্নতা অন্যতম যদি আমি কারণ বলি, তাহলে আমাদের কোয়ান্টাম কম্পিউটারের সেটা কিউবিট নিয়ে কাজ করে এবং সাধারণ কম্পিউটারগুলো 0 এবং 1 নিয়ে কাজ করে। এবং আরেকটা কথা, আমাদের যে কোয়ান্টাম মেকানিক্সের নিয়মে একটি কিউবিট একই সাথে 0 এবং 1 দুটি অবস্থায় থাকতে পারে। একে সুপার পজিশনও বলা হয়ে থাকে, যার কারণে এটি একসাথে অনেক কোটি কোটি গণনা করা হয়ে থাকে। এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যদি আমি একদম সংক্ষিপ্তভাবে বলি, এটি সাধারণত ইন্টারনেট ব্যবস্থার সাথে হাইপার টেক্সট লিঙ্কের যুক্ত করার জন্য এই জিনিসটা আবিষ্কার হয়েছিল আর কি। ঠিক আছে, তো এই জিনিসটা অনেক বড় আর কি। তো এই জিনিসটা যদি ক্লাসে থাকো, আমি এই জিনিসটা আরও বিস্তারিত বলবো। আপাতত জাস্ট আমি একটু তোমাদের প্র্যাকটিক্যাল বললাম। আর হ্যাঁ, এই হোমওয়ার্কটা তোমরা দিবা আমার হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিচ্ছি, এখানে দিবা। এই নাম্বারে তোমরা আমাকে এই জিনিসটা পাঠাবা, ঠিক আছে? তো এই নাম্বারে পাঠাবা, আমি ইনশাল্লাহ তোমাদের দেখে এটার উপরে একটা গিফটস তোমাদের পাঠিয়ে দিব আমাদের এডু পরিবারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। তোমরা এটার কোড করবা, কোড লিখে আমাকে পাঠাবা, ঠিক আছে? ওকে, এই হোমওয়ার্কটা তোমরা আমাকে পার্সোনালি দিবা, কারণ এটা আমি নিজে দেখব। আর তোমাদের ওয়েবসাইটেও আমি এটা দিয়ে দিব, তোমাদের যেটা খুশি সেখানে তোমরা দিতে পারো, সমস্যা নেই। বাট যারা অনেকে হয়তো আছো যারা আমাদের কোর্সে এখনো এনরোল করো নাই, এই জন্য আমি এটা দিলাম, আমাদের পার্সোনাল নাম্বার এটা দিতে পারো। ওকে, আচ্ছা স্যার, আচ্ছা একজন লিখেছো স্যার একটা ক্লাস 10-এর স্টুডেন্টদের প্রেজেন্টেশন দিলে ভালো হয়। ওকে, 10-এর স্টুডেন্টের কোন ক্লাসটা লাগবে আমাকে একটু জানিও, তোমাদের গ্রুপে বা আমার নাম্বারও দেওয়া আছে। তোমাদের সামনে যে ক্লাস আছে, তো সেই অধ্যায়ে আমি সেই ক্লাসটা নিব। ওকে, তোমরা একটু সবাই আমাকে জানারো। আচ্ছা, তাসবিহ আহমদ লিখেছো 2 নম্বর অধ্যায়। তো ওকে, বাচ্চারা মোটামুটি অনেকেই আজকে ক্লাসটা করেছো, তো আশা করি সবাই ক্লিয়ার হয়েছো ব্যাপারটা নিয়ে। এবং তোমাদের যে কোনো সমস্যা থাকলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবা। কোর্সটা অবশ্যই অবশ্যই কিনবা যারা এখনও কেনো নাই, এবং এই ক্লাসটা যারা শেয়ার দিয়েছো তাদের অসংখ্য থ্যাঙ্কস জানাই, এবং যারা এতক্ষণ ধরে ক্লাসটা করেছো তাদেরও থ্যাঙ্কস জানাই, ঠিক আছে? যদিও আমি আজকে সম্পূর্ণটুকু তোমাদের যে মেইন কিছু থিওরিটিক্যাল জিনিস ছিল সেই জিনিসগুলো নিয়েই আলাপ আলোচনা করেছি। তো তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ, তোমরা সবাই পড়াশোনা ভালোভাবে করবা এবং এডু পরিবারের সাথে থাকবা। তো বাচ্চারা, আশা করি আর কারো কোনো ওকে, প্রেজেন্টেশনের উপর একটা হোমওয়ার্ক, আচ্ছা সেটা আমি পরবর্তীতে এক সময় দিবনি, আপাতত এটা দিলাম। এবং প্রোগ্রামিংটা তোমাদের 10-এ আমি করাচ্ছি, সামনেও করানো হবে, প্যারা নাই, সেই জিনিসগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তো তোমাদের জাস্ট এটা দিলাম, নিজেরা একটু চেষ্টা করো, প্যারা নাই, ঠিক আছে? তো বাচ্চারা, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকছে। ওকে, তো আরেকটা কথা একটু বলে দিচ্ছি, এখানে আমাদের এডু পরিবারের শেষে নাম্বার রয়েছে, তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাও তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো, তোমাদের কোর্সে ভর্তি হতে যাবতীয় সহায়তা তোমাদের এখানে করা হবে, ঠিক আছে? তো বাচ্চারা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এডু পরিবারের সাথে থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।